পুলিশের যারা মারা গেছে তাদের বিচারই করা যাবে না, এমন একটা ইনডেমনিটি নামক সার্টিফিকেট ওনারা দিয়ে দিলেন। ফলে এই যে সিনারিওটা, এই জাতীয় অবস্থায় শেখ হাসিনা তো তার স্টেটমেন্টে বলছেন যে সাজানো বানোয়াট ক্যাঙ্গারু একটা বিচার ব্যবস্থা। আইনগত ভাবে যে কয়টা হত্যা হয়েছে আমাদের দেশের সংবিধান অনুযায়ী কোন অপরাধকে দায়ী মুক্তি দেওয়ার কোনো সুযোগ নাই। অতীতে বঙ্গবন্ধুর খুনিদের দেওয়া হয়েছিল, সেটা কিন্তু টেকে নাই। পঞ্চম সংশোধনী, সপ্তম সংশোধনী মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে বলছে কোন অপরাধকেই দায় মুক্তি দেওয়ার সুযোগ নাই। ফলে যে ঘটনাটা ঘটে গেছে, এক পক্ষেটা চাপা দিতে চাচ্ছে আর আরেক পক্ষকে ফাঁসি দেওয়ার জন্য সাজানো বানোয়াট এবং একজন পুলিশের কর্মকর্তাকে এনে রাজসাক্ষী বানিয়ে তাকে দিয়ে স্টেটমেন্ট দেওয়ানো হচ্ছে। কাজে লিগালি যে প্রসেসটা হওয়া উচিত ছিল সেই প্রসেসটাও তো এখানে হচ্ছে না। সেটা কিন্তু শেখ হাসিনা খুব স্ট্রংলি বলেছেন। আমরা ডাউটি চেম্বারের মাধ্যমে আইসিসিতে যে কমপ্লেন করেছি সেখানেও কিন্তু একই কথাটা আমরা উল্লেখ করেছি। এরা ক্রমাগতভাবে একটি দক্ষিণপন্থী জোটের দিকে ধাবিত হচ্ছে, যে জিনিসটাকে পশ্চিমা বিশ্ব নিজেরা কখনো কখনো তাদের সরকার পেট্রোনাইজ করলেও পশ্চিমা যে গণমাধ্যম বা পশ্চিমাদের যে সিভিল সোসাইটি তারা সবসময় ঘৃণা করে এসেছে র্যাডিকালাইজেশন। তো এই যে র্যাডিকালাইজেশনটা যখন বাংলাদেশে হওয়া শুরু হলো তখনই কিন্তু বিদেশি সংবাদ মাধ্যম এবং বিদেশি সিভিল সোসাইটি বারে বারে প্রতিবাদ জানাতে শুরু করলো। ইভেন যে মাইকেল রুবিনের যে বক্তব্যটি আপনি খেয়াল করবেন যে তিনি সরাসরি ট্রাম্পকে বলছেন যে বাইডেন সাহেব যে ভুল করে গেছে আপনিও সেম ভুল করবেন, এটা আমি আশা করি না। কারণ ডক্টর ইউনূসকে এখনই থামানো দরকার, তা না হলে বাংলাদেশ চরমভাবে একটি দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীলদের হাতে চলে যাবে যখন আর সামলানোর সময় থাকবে না। সবাইকে স্বাগত জানাই প্রতি সপ্তাহের বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান যত কথা নবনীতা চৌধুরীর সাথে। এই অনুষ্ঠানের আজকের পর্বে আমার অতিথি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং নেতা ব্যারিস্টার সম রেজাউল করিম এবং সাংবাদিক মঞ্জুরুল হক। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। ব্যারিস্টার সম রেজাউল করিম, আপনাকে দিয়ে শুরু করি যে আওয়ামী লীগের নানা রকম তৎপরতা বিশেষ করে আন্তর্জাতিক পরিসরে খুব শক্তিশালী হয়ে উঠছে বা আওয়ামী লীগের তৎপরতা অত্যন্ত বেড়েছে বলে মনে হচ্ছে। যে ডাউটি চেম্বার্স, ব্রিটিশ একটি শীর্ষস্থানীয় চেম্বার, তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে আওয়ামী লীগের 400 নেতাকর্মী হত্যার দায়ে অভিযোগ দায়ের করেছেন। শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন তিনটি শীর্ষ গণমাধ্যমে। একেবারে যদি সাবের চৌধুরীর বাড়িতে গিয়ে 3 কূটনীতিকের উপস্থিত হওয়া থেকে শুরু করে 6 মানবাধিকার সংস্থার বিবৃতি দেওয়া থেকে শেখ হাসিনার সাক্ষাৎকার পর্যন্ত আসি, তাহলে কি এমনটা বলা যেতে পারে যে আওয়ামী লীগ গত 1 বছরের বেশি সময়ের মধ্যে আসলে আন্তর্জাতিক পরিসরে বড় বড় জায়গায় তাদের যোগাযোগ স্থাপন করে ফেলেছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দেখুন, আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস কিন্তু কখনো বন্ধ হয়নি। একটা নির্মম নির্দয় নির্যাতন চলছিল। শেখ হাসিনাকে 2024 সালের অগস্টে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পূর্ব এবং পরবর্তী ধারাবাহিকতায় রাষ্ট্রযন্ত্র এবং আওয়ামী লীগের যারা রাজনৈতিক প্রতিপক্ষ তারা সম্মিলিতভাবে দেশে এবং দেশের বাইরের শক্তি একত্রিত হয়ে যে অকল্পনীয় টর্চারটা শুরু করেছিল, সেই কারণে আওয়ামী লীগ একটু স্পেস খুঁজছিল, ভিতরে প্রস্তুতি ছিল। আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস কখনো বন্ধ হয় নাই। এ কথাটা এই কারণে বলছি যে আওয়ামী লীগ সেই 1949 সালের 23শে জুন তৈরির পরের থেকে মাটিয়ে মানুষের সঙ্গে সমস্ত কিছু নিয়ে সম্পৃক্ত রয়েছে। আন্দোলন সংগ্রাম, বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন, সবকিছু করতে আওয়ামী লীগ যে ভূমিকাটা রেখেছে, এর ফলে প্রতিটি গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে সর্বত্রই আওয়ামী লীগ আছে। ধরুন, বাইরে বলবে তুমি মিছিল করো না, ঘরের ভিতরে আমরা যারা পরিবার নিয়ে জীবনযাপন করি বা অন্যরা করে, যারা আওয়ামী লীগ করে তারা ঘরের ভিতরে তো আওয়ামী লীগ নিয়ে আলোচনা করতেছে, আত্মীয় স্বজন নিয়ে আওয়ামী লীগ নিয়ে আলোচনা করতেছে, সামাজিক অনুষ্ঠানের ভিতরে আলোচনা করতেছে। ফরমাল হয়তো প্রোগ্রাম করতে দিচ্ছে না। তারপর ধারাবাহিকভাবে আমরা ধীরে ধীরে
রাস্তায় মিছিল করা শুরু করলাম, আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সেখানে কথা বলা শুরু করলাম। এর পরবর্তীতে আমাদের দলীয় প্রধান কথা বলা শুরু করলেন, দলের নেতৃবৃন্দরা শুরু করলেন। এখন ঢাকায় রাস্তায় বড় বড় মিছিল হচ্ছে, বিশাল বিশাল মিছিল হচ্ছে। আর দেশের বাইরে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে লন্ডনের ট্রাফেলগার স্কোয়ার থেকে শুরু করে পার্লামেন্ট হাউস পর্যন্ত লন্ডনের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ হয়েছে অবৈধ ক্ষমতা দখলদার ইউনূস সরকারের বিরুদ্ধে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, গণতান্ত্রিক ধ্বংসের বিরুদ্ধে। একইভাবে আমেরিকায় হয়েছে, বিভিন্ন দেশে হচ্ছে। অর্থাৎ দেশে দেশের বাইরে আমাদের কার্যক্রম সর্বত্র চলছে। এখন লিগ্যাল প্রসেসে বাংলাদেশে যেহেতু বিচার বিভাগ টোটালি আজ্ঞাবহ এবং আন্ডারমাইন্ড করে রাখা হয়েছে, মবের দ্বারা নিয়ন্ত্রিত হয় বিচার বিভাগ, প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারকদেরকে জোর করে তাড়িয়ে দেওয়া, প্রায় 25 জন বিচারককে কর্মহীন করা, 4 জনকে জোর করে রিজাইন দিতে বাধ্য করা, 18 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেওয়া সহ টোটাল জুডিশিয়ারিটা এখন নিয়ন্ত্রিত হচ্ছে এই অবৈধ ক্ষমতা দখলদারদের কারণে। ফলে বাংলাদেশে তো আমাদের কোন লিগ্যাল রিমেডির স্পেস নাই। সে কারণেই আমরা একে একে বাইরের যে সকল কর্তৃপক্ষ আছে তাদেরকে জানাচ্ছি, তার একটা চূড়ান্ত স্টেজ হচ্ছে যে আমরা আইসিসিতে আওয়ামী লীগের পক্ষ থেকে জানেন, আপনি নিজেও জানেন যে ডাউটি স্ট্রিট চেম্বারের স্টিভেন পাউলস কেসিকে দিয়ে আমরা কমপ্লেইন করেছি যে ইউনূস সরকার এবং তাদের লোকরা যেভাবে মানবতা বিরোধী অপরাধ করছে, আমাদের লোকজনদের হত্যা করা, বিচার বিভাগকে আজ্ঞাবহ করা, দেশের ভিতর নৈরাজ্য সৃষ্টি করা, গণতন্ত্র ধ্বংস করা, পুলিশ কাস্টডিতে অর্থাৎ গভর্নমেন্টের কাস্টডিতে থাকা লোকদেরকে মেরে ফেলা সহ যে অন্যায় করতেছে, সেই অন্যায়টা বিশ্ববাসীকে জানাতে চাই। একইভাবে আমরা কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলাম। আমার মনে হয় যে এই কারণে ইউনূস ব্রিটেনে আসার পরে ব্রিটিশ প্রধানমন্ত্রী, এটা আমার অনুমান, প্রধানমন্ত্রী তাকে দেখা করতে অস্বীকার করেছেন। কদিন পূর্বে তিনি আরেকটা দেশে গেছিলেন, সেখানে প্রাইম মিনিস্টার কিন্তু তার সঙ্গে দেখা করেননি। অর্থাৎ ইউনূসের যে স্বরূপটা, সে যে কি প্রকৃতির মানুষ, এইটা অতীতে যারা জানতেন না তারা জানার পরে মুখ ফিরিয়ে নিয়েছেন। এবং বাংলাদেশে যারা ইউনূসকে মনে করতেন যে স্বর্গের থেকে নেমে আসা দেবদূত, দেশটাকে একেবারে প্যারাডাইসে পরিণত করবে, তারাই এখন বলতেছে যে ইউনূস একটা ভয়ঙ্কর বাটপার, একে যা আমরা মনে করেছিলাম এ তা না। এখন সবাই বলতেছে শেখ হাসিনা হাজার গুণে ভালো ছিল। রাস্তার মানুষ বলতেছে, শেখ হাসিনার তীব্র বিরোধিতাকারী ব্যক্তিরা বলতেছে, যারা চরম বিরোধিতা শেখ হাসিনার করতো, ধরুন বিএনপি ঘরানার সাংবাদিক নেতা এম এ আজিজ, মাসুদ কামাল, মঞ্জুরুল ইসলাম পান্না, আপনি ধরুন রিসেন্টলি দেখা যাচ্ছে মোস্তফা ফিরোজ, এরকম অন্য যারা আছে, জিল্লুর রহমান, প্রত্যেকে এখন বলতেছে যে আওয়ামী লীগ আমলে যেটা হয়েছে হয় নাই, এখন এই আমলে সেই দুর্বৃত্তপনা হচ্ছে। এমনকি অনলাইন অ্যাক্টিভিস্ট যারা শেখ হাসিনার বিরুদ্ধে থেকে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করত, সেই ইলিয়াস, কনক সরোয়ার, পিনাকি ভট্টাচার্য, তারাই তো এখন বলতেছে। এবং ইলিয়াসের একটা ভিডিওতে দেখলাম, তিনি বলছেন যে আওয়ামী লীগের দীর্ঘ আমলে যা হয়নি, ইউনূস 1 বছরের ভিতর সেই দুষ্কর্ম করেছে। ফলে আমাদের অ্যাক্টিভিটিসটা আমরা দেশের ভিতরে, ইন্টারন্যাশনালি, কারণ পৃথিবীটা এখন একটা গ্লোবাল ভিলেজ, সবাইকে বিষয়গুলো জানাতে হবে এবং সেখানেও প্রতিকার চাইতে হবে। আমরা অন্য একটা কারণও মনে করি, এই কারণে মনে করি যে ইউনূস যে এস্টাবলিশড হয়েছিল বাংলাদেশে, সেটা তো তার মেটিকুলাস ডিজাইনে ছিল। আপনি হয়তো দেখেছেন ক্লিনটন ফাউন্ডেশনে তার বক্তব্যে নিজেই বলেছে যে হঠাৎ করে কিছু হয় নাই, মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে এগুলো করেছি। আবার তার যারা সিপাহসালার, সেই হান্নান মাসুদ, তারপরে সজীব ভুইয়া, নাহিদ, এরা নিজেরাই বলছে যে আমাদের অস্ত্র তুলে নিতাম। আবার দেখবেন আর একটা ব্যক্তি, উনি ইউরোপে এই জামাতের মুখপাত্র রব মোল্লা সাহেব, আমি আপনাকে শোনাতে পারি, আমার কাছে ভিডিওটা আছে। তিনি বলছেন যে ইউনূসকেই ক্রেডিট দেওয়া উচিত, কারণ বিদেশে লবিং ফার্ম নিয়োগ করা, এই লবিস্ট নিয়োগ করা এবং লবিস্টকে টাকা দেওয়া, এটা ইউনূস সাহেব দিয়েছেন। সেই লবিস্টের মাধ্যমে যত তদবির, সেই টাকা তার। আর আমরা এটাও তো জানি যে ইউএস এইডের টাকা, সরোজদের ফ্যামিলির টাকা, এভাবে ইন্টারন্যাশনাল কনস্পিরেসির মধ্য থেকে শেখ হাসিনাকে সরাবার যে ঘটনাটা ঘটিয়েছিল, সেই ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আমাদের বিষয়গুলো তুলে ধরা প্রয়োজন। সে কারণে আমরা দেশে, দেশের বাইরে, আইনি লড়াইয়ে বাইরে যেটা স্কোপ আছে সেটা আমরা করছি।
মঞ্জুরুল হক, আমি যদি ব্যারিস্টার সমর রেজাউল করিমের কথার সূত্রেই বলি, মানে তার কথার জোর এবং আমার মনে হয় যুক্তির জোরে পরিষ্কার যে তারা আন্তর্জাতিক ফোরামে একটা সক্রিয় অ্যাক্টিভিজম শুরু করেছেন এবং যুক্তি, প্রমাণ, দলিলাদি দেশের বাইরে উপস্থাপন করছেন। এই অবস্থাটায়, মানে যখন এগুলো আসলে টের পাওয়া যাচ্ছিল একরকম, সে সময়ে তিনটা শীর্ষ আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার বেরিয়ে এলো এবং সাক্ষাৎকারটা সাংবাদিক হিসেবে আপনি লক্ষ্য করবেন যে এমন একটা সময়ে যখন বাংলাদেশে যে শেখ হাসিনার সাক্ষাৎকার কিছুতেই নেওয়া চলবে না এই নিয়ে জোর বিতর্ক চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেন শেখ হাসিনা দাঁড়ে দাঁড়ে ঘুরছিলেন যে তিনি সাক্ষাৎকার দেবেন। এবং কালকে সাক্ষাৎকারটা, বুধবারে সাক্ষাৎকার বের হওয়ার পরেও প্রেস সচিব ধমকে দিয়ে বলেছেন সাক্ষাৎকার নিলে শেখ হাসিনার অপরাধের কনটেক্সট মনে রাখতে হবে। কিন্তু সাক্ষাৎকারগুলো নিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম, তারা তো আসলে প্রেস সচিবের মানে ধমকের মানে আওতার মধ্যে পড়েন না। তো এই পরিস্থিতিতে শেখ হাসিনার হঠাৎ এই যে সাক্ষাৎকার দেওয়ার সিদ্ধান্ত এবং তিনটি গণমাধ্যমে একসঙ্গে সাক্ষাৎকার প্রকাশ, সেটাতে আপনি মানে কিভাবে, কি তাৎপর্য ব্যাখ্যা করবেন আর কি বার্তা পেলেন? মানে উনি মূলত কি বার্তা দিতে চাইলেন? ধন্যবাদ। আমি এই বক্তব্য দেওয়ার আগে আমি একটু পেছনে চলে যাই 1 মিনিটের জন্য। সেটি হলো যে শেখ হাসিনা দিল্লিতে বা ভারতে আশ্রয় নেওয়ার পরে আমাদের এখানে মিডিয়াতে ইউনূসের প্রভাবিত মিডিয়াতে এক ধরনের প্রচার চালানো হলো, নেগেটিভ প্রচার। সেটি হলো যে শেখ হাসিনাকে ওখানে বন্দি করে রাখা হয়েছে, তার কোনো কথা বলার অধিকার নেই, তার কারোর সাথে দেখা করার অধিকার নেই। কিন্তু আমরা মাঝে মাঝেই জানতাম যে কয়েক মাস পরেই শেখ হাসিনার সঙ্গে ভারতের যে ন্যাশনাল ডিফেন্স অ্যাডভাইজার মিস্টার অজিত দোভাল তিনি কথা বলতেন। এমনকি তার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীও একাধিকবার কথা বলেছে এবং সর্বশেষে এসে এবছরের জুন মাসে এসে তিনি তার কিছু দলীয় নেতাকর্মীর সাথে কথা বলেছেন। এই কথাগুলো কিন্তু বলেছেন, এই জিনিসগুলো কিন্তু আমাদের মিডিয়াতে আসতো না। আমাদের মিডিয়াতে আসতো হচ্ছে যে তাকে বন্দি করে রাখা হয়েছে, তার বাক স্বাধীনতা নাই, তাকে কোথায় রাখা হয়েছে কেউ জানে না। কিন্তু আমরা ক্রমশ টের পাচ্ছিলাম যে ধীরে 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 তিনি বক্তব্য দেওয়া শুরু করেছেন। প্রথমে অডিও, তারপরে ভিডিও, দলীয় নেতাকর্মীদের সাথে তিনি ভিডিও কনফারেন্স করেছেন। এরপরে রেজাউল ভাই যেটি বললেন যে আইসিসিতে যে আপিলটি করা হয়েছে, যে মামলাটি রুজু করা হয়েছে, সেই জায়গাটার জন্য যে কাগজপত্রগুলো সেগুলো কিন্তু তিনি অনেক কিছু কাগজপত্র সাপ্লাই দিয়েছেন। সুতরাং তিনি ওখানে বসে বসে শুধুমাত্র হাওয়া খাচ্ছেন আর বসে বসে সংবাদপত্র পড়ছেন, ব্যাপারটা এরকম নয় আমরা যেটি জানি। তো এখন যে ঘটনা ঘটেছে, যে এই যে গত 29 তারিখে মানে গতকালকের যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটির প্ল্যাটফর্ম তৈরি করেছে কিন্তু 6 দিন আগে সজীব ওয়াজেদ জয়ের যে সাক্ষাৎকারটি এপিতে দিয়েছিলেন তিনি, সেই জায়গাটা আপনি খেয়াল করে দেখবেন যে সেইখানে যে পয়েন্টস গুলো উঠে এসেছিল, শেখ হাসিনা 29 তারিখে এসে সেই পয়েন্টস গুলোর উপরে বেশি করে জোর দিচ্ছেন। কোন পয়েন্টস গুলো এসেছিল? প্রথমত যদি আমরা ধরি নাম্বারিং করে, 1 নম্বরে এসেছিল যে এই নভেম্বর মাসের 13 তারিখে তার বিরুদ্ধে রায়ের যে তারিখ ঘোষণা করা হবে, তার মামলা চলছে যে আইসিটিতে, সেই মামলার তারিখ ঘোষণা করা হবে। এইটি উনি সরাসরি নাকচ করেছেন। এই আদালত এবং এর কর্মকাণ্ডকে সরাসরি তিনি অবৈধ বলেছেন, অর্থাৎ এখান থেকে তিনি স্টার্ট করলেন। এরপরে তিনি 2 নম্বরে যে বলেছেন যে আমাদের 24 জুলাইয়ের যে সময় যে তার বিরুদ্ধে যে কথাগুলো বলা হয় যে তিনি খুনের নির্দেশদাতা, তিনি সরাসরি তার হুকুমে মানুষ খুন করা হয়েছে, সেটি তিনি সরাসরি অস্বীকার করেছেন। এবং পাশাপাশি এটি বলেছেন যে প্রথম যে ইনসিডেন্টটি ঘটে রংপুরে, সেইটার যে বিচার বিভাগীয় তদন্ত করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন, সেইটি কেন বন্ধ করা হলো, সেইটি ইউনূস সরকার কেন বন্ধ করলেন। তৃতীয়ত তিনি বলেছেন যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নিষিদ্ধ করা, আওয়ামী লীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করা, এইটি হচ্ছে সরাসরি একটি ফ্যাসিস্ট কার্যকলাপ। এটি তিনি তীব্র নিন্দা করেছেন। এই 3টি পয়েন্টকে তিনি স্টার্টার ধরে এরপরে বাকি আলোচনাগুলো করেছেন
যে আবার আওয়ামী লীগকে যদি স্বাভাবিকভাবে নির্বাচন করতে না দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগের যে বিশাল সংখ্যক জনগোষ্ঠী আছে, সমর্থক আছে, এই সমর্থকরা ভোট বয়কট করবে এবং এই ভোট বয়কট করার ফলে ইউনূসের যে ভোটটি তারা বলবে যে নির্বাচনটি গ্রহণযোগ্য হয়েছে, সেই নির্বাচনটি আসলে গ্রহণযোগ্য হবে না এবং সেটি আন্তর্জাতিক পরিমণ্ডলেও গৃহীত হবে না। এটি দিয়ে তিনি শুরু করেছেন। আমি এর ভিতরে পজিটিভ যে বিষয়টি দেখি, সেই বিষয়টি হলো যে আন্তর্জাতিক মাধ্যমগুলো এর আগে ইউনূসের কথা শুনবে না হাসিনার কথা শুনবে না বাংলাদেশ সরকারের কথা শুনবে, এরকম একটি টালোমালো অবস্থায় ছিল। তারা কিন্তু অবস্থা পর্যবেক্ষণ করছিল, কিন্তু দিনের পর দিন বাংলাদেশের যে ঘটনাগুলো যখন আন্তর্জাতিকভাবে প্রকাশিত হতে শুরু করলো একের পর এক, তখন তো তারা আমাদের মিডিয়ার ভেতর মতো তো তারা কোনো চাপে নেই। আমাদের মিডিয়া যেমন নানাবিধ চাপে থাকে, তারা তো কোনো চাপে নেই। তারা তখন চিন্তা করলো যে এই বিষয়টিকে এখন তুলে আনা দরকার, কারণ সামনে নির্বাচন। এই সময় যদি তুলে না আনা হয়, তাহলে বাংলাদেশের জন্য যেটা কালো অধ্যায় রচিত হবে, সেই কালো অধ্যায় থেকে কিন্তু পশ্চিমারাও কিন্তু কেউ রেহাই পাবে না, কারণ সবাই সবার সাথে গ্লোবাল ভিলেজের সাথে জড়িত। এই সুতরাং সেই জায়গায় আমি দায়িত্ব যদি ব্যারিস্টার সমরেজাল আপনার কাছে যাই, মঞ্জুরুল হক সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারটাও মনে করিয়েছেন। সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে উনি বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে তো শ্যাম হবেই, মানে একটা ভুয়া নির্বাচন হবেই, এমনকি শেষ মুহূর্তে যদি আওয়ামী লীগকে অনুমোদন দেওয়া হয় তাহলেও নির্বাচনটা শ্যাম হবে, কারণ তাদের এখন রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর স্বাধীনতা নাই, কাজে কোনো প্রস্তুতিবিহীন ভাবে আওয়ামী লীগ নির্বাচনে গেলে সেটাও শ্যাম হবে। আবার শেখ হাসিনার সাক্ষাৎকারে শেখ হাসিনা বলছেন যে তারা এখনো আশা করছেন গুড সেন্স উইল প্রিভেইল, শেষ পর্যন্ত সুবিবেচনা কাজ করবে এবং আওয়ামী লীগ নির্বাচনে যোগ দেওয়ার অনুমোদন পাবে। মানে আপনারা কি নির্বাচন এই 2026-এর ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ যাবে সেই প্রত্যাশা নিয়ে কাজ করছেন? দেখুন, এই জায়গায় একটু সাপ্লিমেন্ট করি আপনার কথায়। শেখ হাসিনার ইন্টারভিউতে তিনি কিন্তু পরিষ্কারভাবে বলছেন যে যাদের লেজিটিমেসি আছে নির্বাচনটা তাদের অধীনে হতে হবে। ডক্টর ইউনূস অবৈধ দখলদার, তিনি কিভাবে ক্ষমতা দখল করেছেন এটা শেখ হাসিনা বিভিন্নভাবে বলেছেন এবং 3টা মিডিয়ায় যিনি কথা বলেছেন, এটা তো লম্বা একটা ইন্টারভিউ, তার ভিতরে কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইউনূসের অধীনে কোনো নির্বাচন নয়। নেত্রী এমন কথাও বলছেন যে আওয়ামী লীগকে মাইনাস করে অথবা যাদের লেজিটিমেসি আসবে না, যাদের ভোটারদের স্বীকৃতি থাকবে না, এমন কেউ যদি নির্বাচনে আয়োজন করে বা গভর্নমেন্টও ফর্ম করে, সেটাকেও যে গ্রহণ করা হবে না, এ কথাটা তিনি ইঙ্গিত দিয়ে বলছেন। আওয়ামী লীগ ভোটের মাধ্যমে রাজনীতি করায় বিশ্বাস করে। দেখুন, একটু পিছনে মনে করিয়ে দিই, 1969 সালের গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন রকম রাজনৈতিক দল, তখন কিন্তু চাইনিজ পন্থী রাজনৈতিক দলরা খুব স্ট্রং ছিল বাংলাদেশে, আর মুসলিম লীগাররা, আওয়ামী লীগ, এই 3টি ধারা। তখন মস্কোপন্থী কমিউনিস্টরা এত স্ট্রং ছিল না। তখন কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং তার অনুসারী যারা কট্টর চাইনিজ পন্থী, এরা কিন্তু বলছিল যে না, এই নির্বাচনে যাওয়া যাবে না, কারণ এটা হবে দুই কুকুরের লড়াই। মনে রাখবেন, তারা এই কথাটা বলছিল। বঙ্গবন্ধু বলছিল যে নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট আমাদের পক্ষে আছে কিনা সেটা ডিসাইড না করলে আমরা কিভাবে বলবো যে আমরাই অথরিটি। তখন কিন্তু 70-এর নির্বাচনে যাওয়ার কারণে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ফলে কথা বলার সুযোগ হলো যে আমরাই হচ্ছি জনগণকে রিপ্রেজেন্ট করার অ্যাকচুয়াল অথরিটি। শেখ হাসিনাও সেটা মনে করেন যে নির্বাচনের মাধ্যমে দেখাতে হবে জনগণ কার পক্ষে আছে, কারণ অতীতে বাংলাদেশের তাত্ত্বিকরা রাতে টেলিভিশন গরম করা, প্রেস ক্লাবের সামনে 15 জন বক্তা, সামনে 10 জন শ্রোতা, তারা খালি বলতেন জনগণের ভোটের অধিকার দিতে হবে, আর একটা সুন্দর শব্দ ছিল আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই জায়গায় শেখ হাসিনা বিশ্বাস করেন যে হ্যাঁ, আমিও মনে করি ভোট মানুষ যেখানে দিতে চায় সেখানে দেওয়ার সুযোগ দিতে হবে। সে কারণে নির্বাচনে যাওয়ার পক্ষে আওয়ামী লীগ, কিন্তু সেই নির্বাচনটা যদি মেটিকুলাস ডিজাইনের নির্বাচন হয়, সেই নির্বাচনটা যদি হয় সাজানো নির্বাচন, সেই নির্বাচনের অধীনে তো আওয়ামী লীগ অবশ্যই যাবে না। বরং যে নির্বাচনটা নিরপেক্ষভাবে জনগণ ভোট দিতে পারবে এমন একটা নির্বাচনে যাওয়ার জন্য আওয়ামী লীগ প্রস্তুত আছে, এটাই তিনি তার কথার ভিতরে বলেছেন। আমি আমার পরে আপনি নিশ্চয়ই দেখেছেন যে প্রতিক্রিয়া যা যা হয়েছে, তার মধ্যে একটা বিরাট প্রতিক্রিয়া হয়েছে যে
শেখ হাসিনা কি করে এখন অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছেন, এবং মানে কারণ তিনি তো অংশগ্রহণমূলক নির্বাচন করেন নাই 14-তে, 18-তে, 24-এ তিনি অংশগ্রহণমূলক নির্বাচন করেন নাই, তাহলে শেখ হাসিনা এখন এসে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা কিভাবে বলেন, এবং তিনি একটা নিরপেক্ষ সরকারের কথাই বা কিভাবে বলেন? না, এখানে একটু ভুল আছে। শেখ হাসিনা কিন্তু কোনো দলকে নিষিদ্ধ করে বলে নাই যে তুমি নির্বাচনে আসতে পারবে না। নির্বাচনে যদি কোনো দল উন্মুক্ত থাকার পরে না আসে, সেইটা আর বর্তমান অবস্থাটা কিন্তু কোয়াইট ডিফারেন্ট। শেখ হাসিনার যে 2-3টা নির্বাচন নিয়ে বিভিন্ন আলোচনা হয়, তখন কি শেখ হাসিনা গভর্নমেন্ট কাউকে বলছিল তোমরা নিষিদ্ধ, তোমরা নির্বাচন করতে পারবা না? বিএনপি তো 2018 নির্বাচনে অ্যাটেন্ড করেছে, 14 নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই, 24 নির্বাচনে তো বাংলাদেশের বিপুল সংখ্যক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। ফলে শেখ হাসিনার গভর্নমেন্ট কিন্তু কাউকে নির্বাচন করতে পারবা না এভাবে কোন নিষেধাজ্ঞা দেয়নি। এক নাম্বার 2 হচ্ছে, যখন এই যে সকলের অংশগ্রহণের সুযোগটার যে প্রক্রিয়াটা, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারটা, সেই তত্ত্বাবধায়ক সরকারটা আসার প্রেক্ষাপটটা যদি নবনীতে একটু বিবেচনা করে দেখেন, যে গণতান্ত্রিক প্রক্রিয়া যখন মাগুরা নির্বাচনের ঘটনা, ঢাকার রমনা, মিরপুরের ঘটনায় প্রচন্ডভাবে প্রশ্নবিদ্ধ হয়ে গেল এবং বিচারপতি আব্দুর রউফ চিফ ইলেকশন কমিশনার হিসেবে অসহায়ত্ব প্রকাশ করলেন, বিচারপতি সাদেক অসহায়ত্ব প্রকাশ করলেন, তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের নেসেসিটিটা সামনে আসলো। সেই তত্ত্বাবধায়ক সরকারটাকে যখন কবর দেওয়ার জন্য বিচারপতি কে এম হাসানকে ইচ্ছাকৃতভাবে বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার চেষ্টা করা হলো, যেটা নগ্নতায় ছিল, তখন কিন্তু আমরা সুপ্রিম কোর্টে গেলাম, তখন বদরুদ্দোজা চৌধুরী সহ সবাই গেলাম। সুপ্রিম কোর্টের বিচারপতি আওলাদ আলীর নেতৃত্বে একটা রুল দিতে চাইলো যখন, তখন তাদের ঘরানার লোক এস এ মোহাম্মদ আলী অ্যাটর্নি জেনারেল তৎকালীন চিফ জাস্টিস সৈয়দ মোদাসির সাহেবকে দিয়ে একটা কাগজে লিখে এনে দিল যে এটা নিয়ে শুনানি হবে না। সেই সময় কি হলো, প্রফেসর রিয়াজউদ্দিন নিজেই ক্ষমতা রাষ্ট্রপতি, তিনি বললেন আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। এইখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কার হওয়ার কথা ছিল? সর্বশেষ রিটায়ার্ড চিফ জাস্টিস। যদি তিনি না আসতে পারেন বা কোনো কারণে তিনি অপারগ হন, তাহলে সেই জায়গায় আসবেন তার পূর্বের চিফ জাস্টিস। তিনি যদি না থাকেন, তার পূর্বের চিফ জাস্টিস। তিনি না থাকলে তার পূর্বে অ্যাপিলেট ডিভিশনের রিটায়ার্ড জাজ। অর্থাৎ এই ধারাবাহিকতাকে শেষ করার পর যদি কাউকে না পাওয়া যায়, তখন তিনি হবেন। তো দেখা গেল বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী, বিচারপতি হামিদুল হক, তাদের কাউকে জিজ্ঞাসা না করে বিএনপি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন তিনি বললেন যে আমি রাষ্ট্রপতি, আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে গেলাম। তখন কিন্তু অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলো। এই কথাটা এই কারণে বললাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কবর রচনাও তারা করেছিল, গণতান্ত্রিক ব্যবস্থার কবর রচনাও তারা করেছিল। শেখ হাসিনা তো ডেকেছিলেন যে নির্বাচনের সময় জাতীয় ঐক্যমতের সরকার হবে, আপনি হোম মিনিস্ট্রি, এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রি কি কি লাগবে আপনি নেন। খালেদা জিয়াকে তিনি ডেকেছিলেন। কাজী শেখ হাসিনার জায়গা থেকে পার্টিসিপেটরি ইলেকশন করার জন্য কখনো বাধা দেওয়া হয় নাই। নির্বাচনকালীন সরকারে অংশগ্রহণ করার জন্য, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিয়ে কাজ করার জন্য কিন্তু তিনি ইনভাইট করেছিলেন। ফলে সেই সময়টাকে আর এই সময়টাকে এক দৃষ্টিতে দেখার মতো অবস্থা কিন্তু নেই। মঞ্জুরুল হক, মানে একদিকে তো শেখ হাসিনা কিভাবে অংশগ্রহণমূলক নির্বাচন চান সেই প্রশ্নটা যেমন উঠেছে, আরেকটা বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এই 3 আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর থেকে যখন সংবাদ শিরোনাম করেছে, কারণ এর আগে প্রেস সচিব বলেছেন যে কনটেক্সট মনে করিয়ে দিতে হবে সংবাদ মাধ্যমগুলোকে, তখন আপনার মনে থাকবে যে খুব পরিষ্কারভাবে অনেকগুলো সংবাদ মাধ্যম মানে এই শিরোনামটা করেছে যে শেখ হাসিনা ক্ষমা চাইতে রাজি নন। শেখ হাসিনা ক্ষমা চাইতে রাজি নন এই বিষয়টিকে সামনে এনেছে, এবং এটা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হয়েছে যে এত প্রাণহানির ঘটনা ঘটেছে, শেখ হাসিনা ক্ষমা চাইলেন না কেন এই সাক্ষাৎকারগুলোতে? এই মিডিয়া যেটি বলেছে সেটি হচ্ছে যে মিডিয়ার কথা মিডিয়া বলেছে, মিডিয়া উদ্দেশ্যমূলকভাবে বলুক বা উদ্দেশ্যহীনভাবে বলুক বলেছে, কিন্তু এই ঘটনাগুলো তো ঘটেছে। বাংলাদেশে জুলাই আগস্টে প্রাণহানি ঘটেছে। এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই যে সেই প্রাণহানিগুলো ঠিক কাদের মাধ্যমে ঘটেছে। একেবারে সঠিকভাবে কোনো তথ্য আমাদের হাতে নেই। সরকারের তথ্য, জাতিসংঘের তথ্য অনেক বেশি তারতম্য হয়ে যাচ্ছে, সেজন্য আমরা সেই জায়গাটায় যাব না। তবে মিডিয়া যেটি বলেছে যে সেটি হচ্ছে যে একটি বিষয়কে সামনে তুলে আনা যে তিনি ক্ষমা চাইতে রাজি নন।
অর্থাৎ এর বাংলা করলে দাঁড়ায় যে এত বড় অপরাধ করেও ওনার গলাবাজি কমছে না, ব্যাপারটা এরকম দাঁড়ায় ওই মিডিয়ার ওই শিরোনামকে যদি আমি ধরি। কিন্তু এখানে শেখ হাসিনার বক্তব্যকে যদি আপনি ব্যাখ্যা করেন, সেখানে তিনি বলেছেন যে বাইরের ষড়যন্ত্র তো ছিলই, অভ্যন্তরীণ ষড়যন্ত্র যে ছিল না এটিও কিন্তু আমি বলতে পারবো না। আমাদের অভ্যন্তরীণ ষড়যন্ত্র ছিল, আমাদের দুর্বলতাগুলো ছিল, আমাদের সেগুলোকে সামনে কাটিয়ে উঠতে হবে। অর্থাৎ উনি ভেতরকার যে ওনাদের ভেতরের যে আত্মসমালোচনার জায়গাটা, সেটা কিন্তু উনি বললেন, প্রকাশ করলেন। আর একটা জায়গায় উনি যেটা বলেছেন যে আমি যে নির্দেশ দেইনি কাউকে হত্যা করার জন্য, এই বিষয়টি তো পরিষ্কার, তাহলে আমাকে দায়ী করা হবে কেন? আর আমাকে যদি জবাবদিহি করতে হয়, সেটি আমি করব আমার জনগণের সামনে, দেশবাসীর সামনে। আমি একটি অবৈধ সরকারের কাছে তো জবাবদিহি করব না, যে সরকারের কোনো বৈধতা নেই, যে সরকারের অধীনের যে বিশেষ আদালত তার কোনো বৈধতা নাই, সেই জায়গাটায় তো যে আমার প্রশ্ন জবাবদিহি করার কোনো সুযোগ নেই, আমি জবাবদিহি করব না। যেমন ধরুন যে এই যে বলা হচ্ছে যে আওয়ামী লীগ, তার এই যে কোন পত্রিকায় বলা হচ্ছে আওয়ামী লীগের শেখ হাসিনা এবং তার পরিবার আর কখনো আওয়ামী লীগের নেতৃত্বে আসবে না। এই যে কথাটি সামাজিক মাধ্যমে গতকালকে থেকে চাউর হয়ে আছে। উনি কি বলেছেন? আমি শেখ হাসিনা বা আমার পরিবারের কেউ দেশে সক্রিয় রাজনীতিতে থাকুক বা না থাকুক, আওয়ামী লীগ আবারও খুব তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করবে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে আওয়ামী লীগের এখন যে কর্মকাণ্ডগুলো চলছে স্বতঃস্ফূর্তভাবে কোনো বিশেষ নেতার নির্দেশে নয়, সেই কর্মকাণ্ডগুলো একটা সময়ে যে বিকাশপ্রাপ্ত হলে আওয়ামী লীগের যে ভূমিকাটা থাকবে, সেইটাতে শেখ হাসিনা দেশে আসুক বা না আসুক, জয় আমেরিকা থেকে নির্দেশ দিক বা না দিক, আওয়ামী লীগ তার নিজস্ব গতিতেই কাজগুলো করবে। আমার পরিবারের জন্য বসে থাকবে আওয়ামী লীগ, ব্যাপারটি এরকম না। উনি এইটি বোঝাতে চেয়েছেন, কিন্তু আমাদের পত্রিকায় খবরটি এসেছে এরকম যে আওয়ামী লীগের এর পরের কর্মকাণ্ডে শেখ হাসিনার পরিবার আর কেউ থাকবে না। তো এটি হচ্ছে আমাদের শিরোনামের টুইস্ট বলি আমরা এটাকে, শিরোনামকে টুইস্ট করা। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিতে পারি। কোন এক বিখ্যাত সম্পাদক মারা গেছেন, তিনি একবার ডলারের দাম বেড়ে, তখন ডলারের দাম ছিল 72 টাকা, মানে 72 টাকা দিলে $1 পাওয়া যেত। তো তিনি বিরাট একটি শিরোনাম করলেন যে এখন $1 72 টাকা পাওয়া যাবে। অর্থাৎ জনগণকে তিনি বোঝালেন যে বিষয়টি খুব ইতিবাচক হয়েছে, টাকার মূল্যমান কমে ডলারের মূল্যমান বেড়ে গেছে, এটি খুব আমাদের জন্য ইতিবাচক। তো এইটা সাধারণ জনগণের পক্ষে মাথায় ঢোকানো সম্ভব না যে $1 দিলে এখন 72 টাকা পাওয়া যাবে, বিষয়টি এইরকম। কিন্তু আমার টাকার মান যে 72-এ নেমে গেছে $1 সাথে, এইটি কিন্তু আমার মাথায় আসলো না। তো আমাদের পত্রিকার শিরোনামগুলোকে আমার কাছে এরকম মনে হয়েছে। একটি সবচেয়ে খুব নামকরা পত্রিকা বাংলাদেশের, ইংরেজি বাংলা মিলিয়ে, তারা যখন শিরোনাম করেছে যে শেখ হাসিনা ক্ষমা চাইবেন না, শেখ হাসিনা জাতির কাছে ক্ষমা চাইবেন না। জাতির কাছে ক্ষমা চাইবেন না আপনি কোন প্রেক্ষিতে বলেন? আপনি এই শিরোনামটি করার আগে তো আপনাকে বুঝতে হবে যে তিনি কি বলেছেন। তিনি যা বলেছেন আপনি হুবহু সেটাই তুলে ধরুন, সমস্যা নেই তো। তিনি স্পষ্ট করে বলেছেন। এই জায়গায় আইনি একটা খুব জটিল ব্যাখ্যা শেখ হাসিনা কিন্তু হাজির করেছেন। এই ব্যাখ্যাটা কিছুটা আমি জাতিসংঘের যে রিপোর্ট নিয়ে ইউনূস সরকার সবখানে মূল প্রমাণ হিসেবে হাজির করছে, সেখানেও কিন্তু এই কথাটা লেখা আছে যে যে ঘটনাগুলি ঘটেছে 2024-এর জুলাই আগস্টে তা অগোচরে ঘটেছে সরকারের নেতৃত্বের, মানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তারা নির্দেশ করেছে যে সেনাবাহিনী প্রধান, পুলিশ বাহিনী প্রধান, এদের অগোচরে ঘটেছে তা ভাববার কারণ না থাকলেও একটা পার্সোনাল, মানে ব্যক্তিগত দায় আরো তদন্তের মাধ্যমে চিহ্নিত করতে হবে। এবং তারা বলেছেন যে সেই রিপোর্টেও আছে যে মানে ফৌজদারি দায়টা চিহ্নিত করতে হবে। শেখ হাসিনা তার সাক্ষাৎকারে মূলত সেই যুক্তিটা দিলেন কিনা, তিনি কিন্তু বলেছেন যে আমার লিডারশিপ রেসপন্সিবিলিটি আমি স্বীকার করি, কিন্তু আমি কখনো আইন শৃঙ্খলা বাহিনীকে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে গুলি ছুড়তে বলেছি সেটা কেউ প্রমাণ করতে পারবে না, সেরকম কোনো ঘটনা ঘটে নাই, সেটা আমি অস্বীকার করি। এবং তিনি আরো বলেছেন যে পুলিশ তো পুলিশ বিধি অনুযায়ী, আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বিধি অনুযায়ী পরিচালিত হয়, তখন রাজপথের পরিস্থিতি দেখে অফিসাররা সিদ্ধান্ত নেয়। মানে এই যুক্তিগুলো শেখ হাসিনা কি শুধু সংবাদ মাধ্যমেই তুলে ধরছেন? আদালতে তো তিনি লড়ছেন না। দেখুন, আদালতে তিনি কিভাবে লড়বেন, আমি সেখান থেকে আসি একটু। আমাদের
লিগাল রিমেম্বারেন্স অ্যাক্ট নামক একটা আইন আছে। আপনি ল ব্যাকগ্রাউন্ডের মানুষ, আপনার নিশ্চয়ই জানা আছে, আপনার দর্শক শ্রোতাদের জন্য বললাম। সেখানে বলা হয়েছে যে কোনো অপরাধের যদি ক্যাপিটাল সেন্টেন্স ইনভলভ থাকে, সাজা যদি সর্বোচ্চ সাজা হতে পারে, সেক্ষেত্রে আসামিকে কম্পিটেন্ট, শব্দটা কম্পিটেন্ট স্টেট ডিফেন্স লয়ার দিয়ে ডিফেন্ড করাতে হবে। তা শেখ হাসিনা দেশের বাইরে, ধরে নিন দেশের বাইরে তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করায় তিনি সরকারিভাবে দেশের বাইরে চলে আসলেন। সেখানে প্রথম যাকে লয়ার এনগেজ করা হলো, তিনি এমন লয়ার যিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শেখ হাসিনার ফাঁসি চেয়েছিলেন। যিনি শেখ হাসিনার ফাঁসি চেয়েছিলেন মিস্টার গনি, তাকেই প্রথম লয়ার দেওয়া হলো। এটা যখন গণমাধ্যমে ব্যাপক আলোচনা হলো, তখন আরেকজনাকে দেওয়া হলো আমির হোসেনকে, যে আমির হোসেন বলতেছেন হাসতে হাসতে, স্যার আমি যদি ফাঁসি চাই বললে আপনারও অসুবিধা আমারও অসুবিধা। এইখানে একটা জিনিস আজকে মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশের একজন সিনিয়র লয়ার এবং বীর মুক্তিযোদ্ধা, তিনি বার কাউন্সিলে আমরা একসঙ্গে 2টা টার্ম কাজও করেছি, জেডাই খান পান্না, তিনি এই ট্রাইব্যুনালে গিয়ে নিজে একটা দরখাস্ত দিয়ে বলছিলেন যে একজন অনুপস্থিত আসামির পক্ষে লয়ার দেওয়ার প্রভিশন আছে, আপনি আমাকে এনগেজ করতে পারেন, আমি তাকে ডিফেন্ড করতে চাই। বিচারক বললেন না না না, আপনাকে দেওয়া যাবে না, অর্থাৎ কম্পিটেন্ট লয়ার পর্যন্ত দেওয়া হবে না, সাজানো নাটক সাজানো হবে। এই যে প্রক্রিয়াটা করা হলো, তাহলে শেখ হাসিনা সেখানে নিজেকে ডিফেন্ড করবেন কিভাবে? এক। নাম্বার 2 হচ্ছে যে ট্রাইব্যুনালে তার বিচার হচ্ছে, এই প্রসঙ্গটা একটু নতুন হলেও আমার আজকে বলতে হচ্ছে আপনার কাছে। আমাদের যে আইনটি আছে, যে আইনে এই ট্রাইব্যুনাল ফরমেশনের প্রভিশন আছে, সেখানে বলা হয়েছে যে চেয়ারম্যান হবেন কারা? চেয়ারম্যান হতে হবে সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন বা সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার উপযুক্ত এমন ব্যক্তিরা এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন, এমন কথা সেখানে বলা আছে। এখন 2 জন চেয়ারম্যানকে নিয়োগ করা হয়েছে। একজনের নাম মর্তুজা সাহেব, গোলাম মর্তুজা মজুমদার। এই গোলাম মর্তুজা মজুমদার এখন থেকে 7-8 বছর আগে রিটায়ার্ড করে একটা ইউনিভার্সিটির চাকরিতে চলে গেছেন, বিএনপির সদস্য পদ নিয়েছেন, বিএনপি করতেন। তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, তার চাকরির মেয়াদ কিন্তু আছে 2027 পর্যন্ত মাত্র, তাকেই চেয়ারম্যান করে পাঠানো হলো, যেখানে সুপ্রিম কোর্টে প্রায় 80 জন সিনিয়র বিচারক রয়েছেন। আর একটা ট্রাইব্যুনালে চেয়ারম্যান করা হলো কাকে? মিস্টার নজরুল ইসলাম চৌধুরী। কে এই নজরুল ইসলাম চৌধুরী? যিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক থাকা অবস্থায় শেখ হাসিনার মামলার রুল ডিসচার্জ করা এবং জেল হত্যা মামলার সব আসামিকে খালাস দেন। রিটায়ার করার পরে তিনি যুদ্ধ অপরাধী মীর কাসেমের লয়ার হয়ে, সুপ্রিম কোর্টে যান। তখন জাস্টিস সিনহা চিফ জাস্টিস, অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম আপত্তি করে বললেন যে উনি তো রিটায়ার্ড করছেন, এখনো সরকারি বাড়িতে থাকেন, সরকারি গাড়িতে চলেন এবং ওনার সঙ্গে সরকারি গানম্যান, উনি কিভাবে যুদ্ধ অপরাধীদের রিপ্রেজেন্ট করে? তখন সে রিটায়ার্ড করতে বাধ্য হলো ওই মামলা থেকে। যুদ্ধ অপরাধীদের লয়ার হয়েছিলেন যিনি, তিনি হলেন আর একটা ট্রাইব্যুনালের চেয়ারম্যান। অথচ হাইকোর্টে কিন্তু 80 জন বিচারক আছেন যারা কোয়াইট কম্পিটেন্ট, তাদের না দিয়ে রিটায়ার্ড হয়ে যাওয়া বহু পূর্বে তাদেরকে এনে বসানো হলো এবং তাদের সদস্য করা হলো কাদেরকে? যারা একদিনের জন্য সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে কাজ করেননি, তাদেরকে সেখানে এনে বসিয়ে দেওয়া হলো। এই প্রসঙ্গটা এই কারণে বললাম যে ট্রাইব্যুনালটা সাজানো হয়েছে সেটা সম্পূর্ণরূপে একটা বানোয়াট ট্রাইব্যুনাল। সেখানে শেখ হাসিনা কিভাবে যাবে? এক। নাম্বার 2 হচ্ছে তারা ঘোষণা দিয়ে বলছিল শেখ হাসিনা দেশে আসেন, ফাঁসির দড়ি আপনার জন্য প্রস্তুত আছে। ফাঁসির দড়ি প্রস্তুত আছে এই কথা বলার পরে শেখ হাসিনা কি ফাঁসির রজ্জুতে ঝুলে পড়ার জন্য তিনি যাবেন? তার মতো যাওয়ার মতো অবস্থা আছে কিনা? থার্ড হচ্ছে যে কোনো প্রসিডিংস এর আইনগত অবস্থাটা কি? পুলিশ কি দায়িত্ব পালন করবেন? পুলিশের ওসি কি দায়িত্ব পালন করবেন? এডিশনাল এসপি কি দায়িত্ব পালন করবেন? পিআরবিতে উল্লেখ করা আছে আলাদা কাউকে কোনো হুকুম দেওয়ার আবশ্যকতা থাকে না। নেক্সট হচ্ছে যদি কেউ আক্রান্ত হয় তাহলে তিনি নিজের জীবন বাঁচাবার জন্য তিনি কিন্তু আত্মরক্ষার জন্য গুলিয়ে চালাতে পারবেন। 450 থানায় যখন আক্রমণ করে পুলিশদের মেরে ফেলা হচ্ছিল, সেই অবস্থায় আত্মরক্ষার জন্য তারা গুলি চালাতে পারে। আবার ব্রিগেডিয়ার জেনারেল সাকাওয়াত সাহেবের বক্তব্য অনুসারে, তিনি হোমের অ্যাডভাইজার ছিলেন, যে গুলিতে অধিকাংশ লোক মারা গেছে এই গুলির অস্ত্র পুলিশের কাছে ছিল না। আর এখন কিন্তু বিএনপির সিরাজগঞ্জের নেতা
তারপর তাদের অন্যরা কিন্তু বলছেন যে আমরাই পুলিশকে মেরেছি, আমরাই মানুষকে মারছি, আমরা পদ্মা সেতুতে হামলা করছি, আমরা মেট্রো রেল ভাঙচুর করছি, এক প্রকার কনফেশনাল স্টেটমেন্ট, স্বীকারোক্তি। ফলে যারা যেখানে যে ঘটনাটা ঘটেছে এটার যাতে বিচার হয়, যেন শেখ হাসিনা বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের নেতৃত্বে 3 সদস্যদের একটি ট্রাইব্যুনাল করেছিলেন, সেই ট্রাইব্যুনালের বিচার তদন্ত যদি হয়ে আসতো, তাহলে ধরেন এক পক্ষ বলতেছে যে আমি আক্রান্ত হয়েছি, আর এক পক্ষ বলছে না আক্রান্ত না হয়ে আমাকে গুলি করছে। আমাদের আইনে কি বলে, 2টা ভার্সন থাকতে পারে, এই 2টা ভার্সন কোর্ট বিবেচনা করবে। ওনারা করলেন সেই ইনকোয়ারি কমিটিকে শুধু বাতিল করলেন না, আওয়ামী লীগ এবং পুলিশের যারা মারা গেছে তাদের বিচারই করা যাবে না এমন একটা ইনডেমনিটি নামক সার্টিফিকেট ওনারা দিয়ে দিলেন। ফলে এই যে সিনারিওটা, এই জাতীয় অবস্থায় শেখ হাসিনা তো তার স্টেটমেন্টে বলছেন যে সাজানো বানোয়াট ক্যাঙ্গারু একটা বিচার ব্যবস্থা। আইনগত ভাবে যে কয়টা হত্যা হয়েছে আমাদের দেশের সংবিধান অনুযায়ী কোনো অপরাধকে দায়ী মুক্তি দেওয়ার কোনো সুযোগ নাই। অতীতে বঙ্গবন্ধুর খুনিদের দেওয়া হয়েছিল, সেটা কিন্তু টেকে নাই। 5ম সংশোধনী 7ম সংশোধনী মামলা কিন্তু সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে বলছে কোনো অপরাধকেই দায় মুক্তি দেওয়ার সুযোগ নাই। ফলে যে ঘটনাটা ঘটে গেছে, এক পক্ষেটা চাপা দিতে চাচ্ছে আর আরেক পক্ষকে ফাঁসি দেওয়ার জন্য সাজানো বানোয়াট এবং একজন পুলিশের কর্মকর্তাকে এনে রাজসাক্ষী বানিয়ে তাকে দিয়ে স্টেটমেন্ট দেওয়ানো হচ্ছে। কাজে লিগালি যে প্রসেসটা হওয়া উচিত ছিল সেই প্রসেসটাও তো এখানে হচ্ছে না। সেটা কিন্তু শেখ হাসিনা খুব স্ট্রংলি বলেছেন। আমরা ডাউটি চেম্বারের মাধ্যমে আইসিসিতে যে কমপ্লেন করেছি সেখানেও কিন্তু একই কথাটা আমরা উল্লেখ করেছি। এবং সাংবাদিকতার দৃষ্টিতে মঞ্জুরুল হক, আমি যদি আপনাকে প্রশ্নটা করি যে এই যে আমরা তো বহু দশক ধরে, মানে দশকেই আমরা বহু শাসককে ক্ষমতাচ্যুত হতে দেখেছি, এবং ক্ষমতাচ্যুত হওয়ার ঘটনাটি যদি একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে হয়, আমরা অনেক সময় দেখেছি যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিশেষ করে পশ্চিমা সংবাদ মাধ্যমে, সেই ব্যক্তিরা একরকমের স্থায়ী অবাঞ্ছিত ব্যক্তিতে পরিণত হন। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম যে কাল এটা নিয়েও অনেকে লিখছেন যে যারা জুলাই আন্দোলনের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন, যে ইউনূস সরকার করলোটা কি গত 1 বছরে, যে কিভাবে তারা কি করেছেন শেখ হাসিনা সেটা যথেষ্ট প্রচার করতে পারলো না, যে শেখ হাসিনাকে তার সাক্ষাৎকার নিতে আন্তর্জাতিক শীর্ষ গণমাধ্যম লাইন ধরছে। লাইন ধরার প্রমাণ হিসেবে তারা হাজির করেছেন যে 3টা একসাথে সাক্ষাৎকার ছেপে দিয়েছে। তো সেদিক থেকে আপনি এই সাক্ষাৎকারটিকে, মানে এই আলোড়ন তোলবার যথেষ্ট কারণ এগুলোকে বলে মনে করেন কিনা? সেটা মনে করি। আমি তার আগে একটু খালি বলে নিই যে যখন আমাদের এখানে ঘটনাটি ঘটে গেল সেই সময়ে আন্তর্জাতিক মিডিয়া সামনে কি ছিল? আন্তর্জাতিক মিডিয়ার সামনে রেফারেন্স হিসাবে ছিল শেখ হাসিনা সরকারের বিগত আমলগুলোর আমলনামা। তো সেই আমলনামাগুলো তখন যেহেতু বাংলাদেশের সংবাদ মাধ্যম তখনও নিয়ন্ত্রিত হতো, কিন্তু এই পর্যায়ে নিয়ন্ত্রিত হতো না এখন যেমনটি হচ্ছে। তো সেই সময় যেটা হতো যে স্বাধীনভাবে কেউ কেউ কথা বলতে পারতো। এই যেমন আমরা একটি বিখ্যাত পত্রিকার একটা কথা দেখি যে আমাদের মাছ ভাতের স্বাধীনতা লাগবে, এই যে একটা ফটোকার্ড, এই ফটোকার্ডটা কিন্তু সেই সময় সারা বিশ্বময় ভাইরাল হয়েছে যে মানুষ খুব দুর্দশায় আছে। গরুর গোশত হ্যাঁ, খাওয়ার স্বাধীনতা, গরুর গোশত খাওয়ার স্বাধীনতা লাগবে। তো এখন ধরুন যে সেই সময়ে যে ডোসিয়ার গুলো আন্তর্জাতিক মিডিয়ার কাছে ছিল, তখন তারা ধরে নিয়েছিল যে আমাদের এই মুহূর্তে পক্ষ অবলম্বন করার সুযোগ নেই, ঘটনা প্রবাহগুলো তারা দেখছিল। কিন্তু মাসের পর মাস যাওয়ার পরে যখন বিশেষ করে যে এই যে দুটো কাজ, যেটা ডক্টর ইউনূসের সরকার যেটা সবচেয়ে বেশি খারাপ কাজ করেছে, যে একটি হচ্ছে যে সংখ্যালঘু নির্যাতন তিনি বন্ধ করতে পারেননি, আর একটি হচ্ছে যে শেখ হাসিনার উপরে ক্ষোভ প্রকাশ করতে, যে আওয়ামী লীগের উপরে ক্ষোভ প্রকাশ করতে, যে বাংলাদেশের জন্ম ইতিহাস, বাংলাদেশের অভ্যুত্থান, বাংলাদেশের ৭১-এর গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধ, এই সব কিছুকে ধ্বংস করতে চেয়েছে। এবং ৩ নম্বর হচ্ছে এরা ক্রমাগতভাবে একটি দক্ষিণপন্থী জোটের দিকে ধাবিত হচ্ছে, যে জিনিসটাকে পশ্চিমা বিশ্ব নিজেরা কখনো কখনো তাদের সরকার পেট্রোনাইজ করলেও পশ্চিমা যে গণমাধ্যম বা পশ্চিমাদের যে সিভিল সোসাইটি তারা সবসময় ঘৃণা করে এসেছে র্যাডিকালাইজেশন। তো এই যে র্যাডিকালাইজেশনটা যখন বাংলাদেশে হওয়া শুরু হলো, তখনই কিন্তু বিদেশি সংবাদ মাধ্যম এবং বিদেশি সিভিল সোসাইটি
বারে বারে প্রতিবাদ জানাতে শুরু করলো। ইভেন যে মাইকেল রুবিনের যে বক্তব্যটি আপনি খেয়াল করবেন যে তিনি সরাসরি ট্রাম্পকে বলছেন যে বাইডেন সাহেব যে ভুল করে গেছে আপনিও সেম ভুল করবেন, এটা আমি আশা করি না, কারণ ডক্টর ইউনূসকে এখনই থামানো দরকার, তা না হলে বাংলাদেশ চরমভাবে একটি দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীলদের হাতে চলে যাবে, যখন আর সামলানোর সময় থাকবে না। তো এই জিনিসগুলো কিন্তু এই যে মিডিয়াকে স্বাধীনভাবে ভাবতে বা নিরপেক্ষভাবে ভাবতে সহায়তা করেছে। তারপর যখন আপনি দেখুন যে এই যে শেখ হাসিনার নামে যখন বলা হচ্ছে এত তারিখে তার এই যে যেটি রেজাউল ভাই বললেন যে তাকে ফাঁসি দেওয়া হবে, ফাঁসি ছাড়া উপায় নাই, বা এই যে বিভিন্ন সামাজিক মাধ্যমে আসছে যে আমি বেঁচে থাকতে শেখ হাসিনা জীবনে বাংলাদেশে ফিরতে পারবে না, আমি বেঁচে থাকতে জীবনে আওয়ামী লীগ ফিরতে পারবে না, এই জিনিসগুলো সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে এক ধরনের বিষয় পরিষ্কার হয়েছে যে বাংলাদেশে একটা রেডিকালাইজেশন হয়েছে, চরম দক্ষিণপন্থী রেডিকালাইজেশনটা, এবং এটার ফলে এই টোটাল সাবকন্টিনেন্ট একসময় এর বিরূপ প্রতিক্রিয়া পড়বে, যেটি আমাদের গণতান্ত্রিক চিন্তা বা আমাদের যে বৈষম্যহীন চিন্তা করি বা আমরা যে সুশীল সমাজের চিন্তা করি, এই জায়গাটা বাধাগ্রস্ত করবে। সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে এই তিনটি মিডিয়া একসাথে এই শেখ হাসিনার বক্তব্যটিকে সামনে নিয়ে এসছে। শেখ হাসিনার এই বক্তব্যটি মেইনলি বাংলাদেশের অনেক মানুষের বক্তব্য, তার মুখ দিয়ে বেরিয়েছে ঠিকই, কিন্তু এটা অনেক সাধারণ মানুষের বক্তব্য এইরকমই। আওয়ামী লীগ যারা করেন না তাদেরও কিন্তু বক্তব্য এইরকম যে আমরা নির্বাচন চাই, আমরা এই চাই সেই চাই, এইভাবে চাই, আপনাদের মতো করে চাই না। তো এই জিনিসগুলো আন্তর্জাতিক মিডিয়াতে যখন এসছে, এই ব্যাপারটা শুধুমাত্র লবিং এর কারণে আসে না, পয়সা দিলেই যে সবকিছু হয় এটা আমরা জানি যে হয় না। রেজাউল ভাই যেটা বললেন যে তারা কেস করেছিলেন আইসিসিতে, সে কারণেও হয়নি, বা এই যে সরকার যে বারে বারে বলছিল আমরা শেখ হাসিনাকে ধরে নিয়ে আসবো, সরকারের ওই লোকগুলো যারা বলেছিলেন তারা জানেনও না যে ইন্টারপোলে কোন কোন ব্যক্তিকে ধরে আনা যায় না। যখন আপনি ঘোষণা করেন প্রকাশ্যে যে ওই ব্যক্তিকে ধরে এনে আপনি ফাঁসি কাটতে চড়াবেন, তখন ইন্টারপোল কখনো সেই ব্যক্তিকে আপনার কাছে প্রত্যাবর্তন করবে না, এটা হলো পরিষ্কার কথা। তো সেই কারণে ইন্টারপোল বাংলাদেশের যে রেড কর্নার চিঠিগুলো ছিল ওই চিঠিগুলোকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, আমলে আনেনি। তো এই সমস্ত কিছু কিন্তু এই পশ্চিমা মিডিয়া ফলো করেছে, ফলো করার পরে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে শেখ হাসিনার সঙ্গে যেটা করা হচ্ছে বা আওয়ামী লীগের সঙ্গে যেটা করা হচ্ছে সেইটাকে গণতন্ত্রের লেবাস দেওয়া হলেও এটি আসলে গণতন্ত্র না, বা এটাকে আর ইলেকশনের মতো না, বা এটা কোনো মানবিকতাও না। সেই জন্য তারা সাহসটি পেয়েছে এই ধরনের সংবাদ। এই যে নির্বাচন নিয়ে আওয়ামী লীগ খুব কথা বলছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায়ই বলছেন যে আওয়ামী লীগ নাকি মানে এই নির্বাচন ঠেকিয়ে দেবে এবং বড় শক্তি নির্বাচন ঠেকাতে কাজ করবে, এবং সেই বড় শক্তি কোন শক্তি, মানে আমেরিকা না ভারত না আওয়ামী লীগ উনার কাছে বড় শক্তি আমি পরিষ্কার নই, কিন্তু এসব তিনি বলছেন। কিন্তু নির্বাচন কি হবে ফেব্রুয়ারিতে? মানে আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এখন তো গণভোটের জোয়ার এসেছে, বিএনপি গণভোটে যেতে নির্বাচনের আগে রাজি না, জামায়াতে ইসলামী এনসিপি পরিষ্কার বলেছে যে নির্বাচনের আগে গণভোট হতে হবে। তো এসব বিষয়কে আপনারা কিভাবে দেখছেন? নাকি এগুলো আওয়ামী লীগকে কোনোভাবে মানে আওয়ামী লীগের সঙ্গে মানে নিজের কোনো প্রাসঙ্গিকতা খুঁজে পায় না, কারণ আপনারা যেহেতু রাজনীতিতে নিষিদ্ধ? দেখুন, নিষিদ্ধর জায়গাতে একটু বলি, আওয়ামী লীগকে বিভিন্ন সময় অনেকেই অপ্রাসঙ্গিক করার চেষ্টা করছে। এই ইউনূসের নিয়োগকর্তারা বলছিল যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে। ইতিহাসের দিক তাকালে দেখা যায় যে আওয়ামী লীগকে যারা অপ্রাসঙ্গিক করতে চেয়েছে তারা ইতিহাস থেকে হারিয়ে গেছে, মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যায় না। মুসলিম লীগ চেয়েছিল আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে। আওয়ামী লীগ তার নামের সঙ্গে মুসলিম শব্দটা বাদ দিয়ে কমিউনিটির সকলের জন্য দল তৈরি করার পরের থেকে বাংলাদেশের অদ্যাবধি পর্যন্ত সেই মুসলিম লীগকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। দেশ স্বাধীন হওয়ার পরে চাইনিজ পন্থীরা শ্রেণীশত্রু খতম করে এই নামে আওয়ামী লীগের এমপি এমএনএ নেতাদের রাতে জবাই করতে, বলতো যে শ্রেণীশত্রু খতম করে ফেলি। জাসদ হঠাৎ করে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নাম দিয়ে বলল যে তুর্কি তরুণদের দল, এটা সমাজতন্ত্রেই বৈজ্ঞানিক কনসেপ্ট, তারা বললেন যে না বৈজ্ঞানিক সমাজতন্ত্র। জাসদের অবস্থানটা কি আপনার কাছে সেটা আছে। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগকে বিনাশ করে দেওয়ার জন্য একটা প্রসেস শুরু হলো, হেভিওয়েট নেতার নেতৃত্বে আলাদা একটা দল বিভিন্ন জেলা থেকে অনেকে অংশগ্রহণ করলো।
আওয়ামী লীগের সবচেয়ে জনপ্রিয় সাধারণ সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক এবং প্রেসিডিয়াম মেম্বার মহিউদ্দিন সাহেবের নেতৃত্বে বাকশাল করেও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে করা হয়েছে, 1/11 এর সময় করার চেষ্টা করা হয়েছে। এই উদাহরণটা বললাম এই কারণে, আওয়ামী লীগকে যারাই বিভিন্ন সময় অপ্রাসঙ্গিক করার চেষ্টা করেছে বা আওয়ামী লীগের নেতৃত্বকে ধ্বংস করার চেষ্টা করেছে, ইতিহাস কিন্তু বলে তারাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আর আওয়ামী লীগ এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আওয়ামী লীগ গতানুগতিক একটা রাজনৈতিক দল না, একটা ইনস্টিটিউশনে পরিণত হয়েছে, একটা ফ্যামিলিতে পরিণত হয়েছে, একটা অনুভূতিতে পরিণত হয়েছে। ফলে আওয়ামী লীগ যে গ্রামে যাবেন, আপনি যে রাস্তায় চা বিক্রি করে ওর দোকানে দুজন থাকলে একজন আওয়ামী লীগ আছে। আর আপনি যেটা বললেন যে ওরা বিভিন্ন কথা বলে, দেখুন এই গোলাম মর্তুজা আওয়ামী লীগের তীব্র বিরোধিতা করে একটা এনাম পেয়েছে কি প্রেস সেক্রেটারি। তিনি বললেন আওয়ামী লীগ বলতেও কোথাও নাই। আর এই যে ডাস্টবিন শফিক, সে তো বলেই যাচ্ছে, কিন্তু ওদের যে বস সে কিন্তু আবার উল্টো কথা বলে। সে বলে যে এই ছেলেরা এসে আমাকে বলে আপনার ওখানে সব ফেসিস্ট আছে, আর আমি বলি তোমার গ্রামে, তোমার বাড়িতে, তোমার ঘরে তো ফেসিস্ট আছে। অর্থাৎ বড় ফেসিস্ট ইউনুস বলতেছে যে তোর গ্রামগঞ্জে সবখানি ফেসিস্ট আছে। অর্থাৎ আওয়ামী লীগের নেতারা সর্বত্র সব জায়গায় আছে। এই জন্য আমরা প্রাসঙ্গিক ভাবে আওয়ামী লীগের যে জায়গাটা সেটাকে আমরা ধারণ করি। আর একটা বিষয় আমি আপনাকে মনে করিয়ে দিই, আপনি হয়তো জানেন রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা সংবিধানের 93 অনুচ্ছেদে। সেখানে তাকে লিমিটেশন দেওয়া হয়েছে উনি কতটুক অধ্যাদেশ দিতে পারবেন। তো যদি গণভোট দিতে হয়, গণভোট করতে গেলে তো একটা ডিসিশন হতে হবে। এই ডিসিশনটা কে নেবে? আইদার গভর্নমেন্ট অর বাই পার্লামেন্ট। পার্লামেন্টের ডিসিশন নেবে, গভর্নমেন্ট সেটা এক্সিকিউটিভ হিসাবে রাষ্ট্রপতির অনুমোদন নেবে। এর বাইরে কিন্তু সুযোগ নাই। এই কারণে বাংলাদেশের সংবিধানে কিন্তু গণভোটের বিধান এখন নেই। তো যদি বিধান না থেকে থাকে তাহলে সংবিধানে যেটা নাই, রাষ্ট্রপতি অ্যাকর্ডিং টু আর্টিকেল 93 রাষ্ট্রপতি কিন্তু সেই অধ্যাদেশ জারির কোনো এখতিয়ার নাই। ফলে কার কথায় গণভোট হবে? ওই যে কয়েকজন বসছেন একত্রে, নাম রাখছেন কি সংস্কার কমিটি, যে কমিটিতে বিএনপিও বলতেছে যে এই সংস্কার কমিটি দেশের ঐক্য না করে অনৈক্যটা করছে। তাদের এনসিপি সেখানে যায় নাই, বাম ঘরানার লোকরা যায়নি। এই আইনি ব্যাখ্যাটা শোনেন নাই যে অভ্যুত্থানই হচ্ছে সাংবিধানিক ভিত্তি ইউনূস সরকারের, এবং যে কারণে এনসিপি এবং জামায়াতে ইসলামী বলছে যে জুলাই সনদের আদেশটা ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে দিয়ে স্বাক্ষর করানো যাবে না, সেই স্বাক্ষরটা করতে হবে অভ্যুত্থানের যিনি প্রধান মুখ ডক্টর ইউনূসের। অভ্যুত্থান হচ্ছে সংবিধানের মূল ভিত্তি এই সরকারের। দেখুন সেটা বলার আর সুযোগ নেই, কারণে ডক্টর ইউনূস এবং তার পারিষদবর্গ এই আইনটাকে, এই সংবিধানটাকে মেনে নিয়েছেন। এই সংবিধানের আর্টিকেল 7 বলা হয়েছে দেশের মালিক জনগণ, জনগণের পরম অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান। এবং আর্টিকেল 7(2) বলা হয়েছে এই সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করা যাবে না, কোনো আইন। ফলে ওনারা শপথ নেওয়ার সময় বলছেন যে এই সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করব, এই সংবিধানের অধীনে শপথ নিলাম। তো ওনারা শপথ নিয়েছেন এই সংবিধানের অধীনে। ফলে এখন এইটাকে মানি না এইটা বলার সুযোগ নাই, কারণ ওনাদের অ্যাপয়েন্টমেন্টই তো হয়েছে এই সংবিধানের অধীনে, রাষ্ট্রপতি দিয়েছেন। ফলে ওই যে অভ্যুত্থানই ওনাদের মূল শক্তি, এই কথা বলার অবকাশ ওনাদের নাই। এই কারণে লেজিটিমেসিটা কাদের থাকে? ধরেন আমাকে সেদিন একটা প্রোগ্রামে, আপনার মতো একটা প্রোগ্রামে জিজ্ঞেস করছে যে আপনারা যদি সংবিধান 72 সালে করতে পারেন, এরা কেন পারবে না? সেইখানে নির্বোধেরা জানে না আওয়ামী লীগের যে নির্বাচনটা, আওয়ামী লীগ 70-এ নির্বাচিত হলো, তখন কিন্তু ম্যানিফেস্টোই ছিল, পাকিস্তানের কিন্তু সংবিধান ছিল না, যে ওই নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা সংবিধান প্রণয়ন করবেন। অর্থাৎ MNA MPA তারা ম্যান্ডেট পেয়েছিল সংবিধান তৈরি করার। দেশ স্বাধীনের পরে রাষ্ট্রপতি এসে প্রথম অস্থায়ী সংবিধানের একটা অর্ডিন্যান্স দিলেন, তারপরে একটা গণপরিষদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে সংবিধান করা হলো। অর্থাৎ ভোটের মাধ্যমে সংবিধান প্রণয়ন করার এখতিয়ার তৎকালীন পার্লামেন্ট পেয়েছিল। MNA এবং MPA মিলে যে গণপরিষদ বল, তারা এখন যারা দাবি করতেছেন তাদেরকে কে দিয়েছে অথরিটি? তারা যদি বলেন যে বিপ্লবী আমাদের অথরিটি, তারা তো বিপ্লবী সরকার গঠন করেন নাই, তারা গণঅভ্যুত্থানের সরকার গঠন করেন নাই, তারা করেছেন সাংবিধানিক সরকার। কিভাবে? সুপ্রিম কোর্টের একটা পরামর্শ নিয়ে, তাও সরকার না, আমি আবারও বলছি সরকার না,
সুপ্রিম কোর্ট বলছে জরুরি নির্বাহী কাজ পরিচালনার জন্য প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিয়োগ করতে পারেন। সুপ্রিম কোর্ট বলে নাই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন। সুপ্রিম কোর্ট কোথাও বলে নাই, এবং রাষ্ট্রপতির নিয়োগেও কোথাও লেখা নাই যে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করলাম, এই কথা কোথাও নাই। ফলে ওনাদের যত কথা, সব কথা এখন আর নতুন করে বলার অবকাশ নেই। মঞ্জুরুল হক, মানে 2024-কে 1971 মেনে নিলেই কিন্তু আমি দেখি আসলে সব সমস্যার সমাধান হয় এবং সকল হিসাব মিলে যায়। মানে আপনি লক্ষ্য করছেন কিনা বা আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না, সাহস করেই বলি যে মানে ধরেন জুলাই ঘোষণাপত্র কেন? কারণ স্বাধীনতার ঘোষণাপত্রের পাল্টা হতে হবে। কেন জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে? কারণ 72-এর সংবিধান 71-এর পরে হয়েছে, 24-এর সনদকে তার উপরে স্থান দিতে হবে। রেজাউল করিম বলছেন যে 70-এর নির্বাচনে গণপরিষদ গঠিত হয়ে গেছিল। আলী রিয়াজ কিন্তু একটা হিসাব মিলিয়ে দিয়েছেন। তিনি বলেছেন পরবর্তী যে নির্বাচন হবে তার মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যদের থেকে একটা সাংবিধানিক পরিষদ গঠিত হবে এবং তারা যদি এসব সংস্কার 270 দিনের মধ্যে সংবিধানে স্থান না করে দেন, তাহলে আলী রিয়াজের নির্দেশ ক্রমে এটা স্বয়ংক্রিয়ভাবে 270 দিনের মাথায় আমরা আসলে মানে আমি জানি না, মানে আমি তো আবার আইনের ক্লাস করেছি, মানে কোনো হিসাব আসলে মেলানো যায় না, কিন্তু 270 দিনের মধ্যে নাকি স্বয়ংক্রিয়ভাবে ওটা মিলে যাবে। আমি দেখি এই সকল হিসাব মেলানোর একমাত্র উপায় আসলে রিসেট বাটনে চাপ দেওয়া। মানে 1971-কে মানে 2024 দিয়ে যদি রিপ্লেস করে ফেলতে পারি তাহলে কিন্তু এত প্রশ্ন আসলে আসে না। মূল ঘটনাটি হচ্ছে ওই জায়গাটায় রেজাউল ভাই যেটি বললেন যে তারা এই সবকিছুই করতে পারতেন এবং সবকিছুরই আইনি বৈধতা হতো যদি তারা বিপ্লবী সরকার গঠন করতেন। বিপ্লবী সরকার গঠন করলে বিপ্লবী সরকারের এমন কোনো দায় থাকে না যে অতীতের কোনো ইতিহাসকে তারা গ্রহণ করবে। তারা সমস্ত কিছু বর্জন করতে পারে। তারা যেদিন থেকে সরকার গঠন করবে সেদিন থেকেই তারা সবকিছু কিন্তু তারা তৈরি করতে পারত। তারা সংবিধান করতে পারত, তারা প্রশাসন নিজের মতো করে সাজাতে পারত, তারা অতীতের সমস্ত কিছু রিসেট করে দিতে পারত। কিন্তু বিপ্লবী সরকার গঠন করতে গেলে একটি অভ্যুত্থানকে এবং একটি বিপ্লবকে যে পরিণতিতে যেভাবে নিতে হয় তারা সেভাবে নিতে পারেননি, কারণ এটি বিপ্লব ছিল না, ছিল একটি কনস্পিরেসি, ষড়যন্ত্র। ষড়যন্ত্র থাকার কারণে জনগণের এখানে অংশগ্রহণ ছিল না। আমাদের যদিও 200-র উপরে শ্রমজীবী মানুষ মারা গেছে, কিন্তু তারপরেও কোন কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত এই শ্রেণীর মানুষের কোনো অংশগ্রহণ এখানে ছিল না। সিলেক্টিভ পার্টির সিলেক্টিভ লোকরা সিলেক্টিভ ওয়েতে কিছু ষড়যন্ত্র করে এবং বিদেশি স্বদেশি ষড়যন্ত্রগুলোর যোগফল হচ্ছে এই সরকার। সেই জন্য তারা সাহস করে বিপ্লবী সরকার ডিক্লেয়ার দিতে পারেনি। যে আফসোসটি ইউনূস সাহেব করেন না, করেন ফরহাদ মাজার। ফরহাদ মাজার বারবার করে বলেছেন যে বিপ্লবী সরকার গঠন করতে পারেননি, আপনাদের আর ওই জায়গায় ফেরার রাস্তা নেই, আপনারা মহাভুল করে ফেলেছেন। তো এই মহাভুল করে ফেলার পরেই সরকার গঠনকে নিয়ে গেলেন ওয়াকারুজ্জামানের দরবারে, মানে সেনাবাহিনীর সেনা সদর দফতরে নিয়ে যাওয়ার পরে তো আর বিপ্লব থাকে না। কথা তো ঠিক বলে ফরহাদ মাজার। হ্যাঁ, এবং সেনাবাহিনী যখন বলছে যে আমি দায়িত্ব নিলাম, আমরা না, কিন্তু খেয়াল করে দেখুন সেনাপ্রধান বলেছেন আমি দায়িত্ব নিচ্ছি, তারপরে তো আসলে সিভিল সরকারই হয় না। তখন যে সরকারটি হয় সেই সরকারটি হয় সামরিক বাহিনীর সরকার, সিভিল পোশাকে। তো সেটা তো যেহেতু আমাদের 7ম সংশোধনীতে নিষেধাজ্ঞা জারি করা আছে, সামরিক আইন জারি হলে বা সামরিক সরকার গঠিত হলে সেটি দেশদ্রোহিতায় সামিল হবে, সুতরাং ওয়াকার সাহেব সে জায়গায় যাবেন না। ভালো কথা। এখন যেহেতু আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারেননি ইউনূস সাহেব, অথচ তার প্রধান স্টেক হোল্ডার হচ্ছে জামাত এবং 71-এর পরাজিত শক্তি, তাই তিনি রিসেট বাটনের প্রসঙ্গটি আনতেন যে যতদূর সম্ভব 72-এ যা যা আছে সবগুলোকে অ্যাবলিশ করে দিতে হবে এবং নতুন করে কিছু সৃষ্টি করতে হবে। এবং সেই জন্যই তিনি এখানে হাইব্রিড রিয়াজ সাহেবকে নিয়ে আসলেন। হাইব্রিড রিয়াজ সাহেব এসে তিনি রাষ্ট্রবিজ্ঞানের লোক, তিনি আইন, রাষ্ট্রবিজ্ঞান সবকিছু একসাথে ককটেল করে এমন একটি অশ্বডিম্ব প্রসব করে দিলেন যে 270 দিন পর আপনার মত থাকুক আর না থাকুক এইটি স্বয়ংক্রিয়ভাবে বিবেচিত হবে যে এইটি গৃহীত হলো। তো এই যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো হাস্যকর না, এই বক্তব্যগুলো হচ্ছে বাংলাদেশের আইন, সংবিধান এগুলোকে অবমাননা করার সামিল। আপনি একটি ঐক্যমত্য প্রতিষ্ঠা করেছেন এবং আপনি দীর্ঘ 8 মাস ধরে এই লোকদেরকে নিয়ে চা কফি খাইয়েছেন, তাদের বক্তব্য নিয়েছেন, নোট অফ ডিসেন্ট দেওয়া আছে যেখানে, আপনি সেই নোট অফ ডিসেন্টকে ইরেজ করতে পারেন না।
একটি মাত্র আপত্তি যদি থাকে এই 100 জন লোকের ভিতরে 99 জন লোক আপত্তি জানায়নি, একজন আপত্তি জানিয়েছে, সেই আপত্তিটাকেও আপনাকে নিষ্পত্তি করতে হবে সেই বিষয়টিকে ফাইনালাইজেশন করার জন্য। আপনি সেটি করলেন না, আপনি একটি ঘোষণা করে দিলেন যে এই 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 হবে, আর যদি কেউ আপনারা এতে সম্মতি না দেন 270 দিন পরে এটি স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠা হয়েছে বলে বিবেচিত হবে। তো এই জিনিসগুলো আসলে ছেলে খেলা হচ্ছে। এইটা ছেলে খেলাটা হবে এটাও কিন্তু অনুমেয় ছিল, এটা কিন্তু যে আকাশ থেকে পড়েছে তা না। জিয়াদ সাহেব এটা করবেন, ফিরোজ সাহেবের মতো লোকরা যারা এসছেন ওই যে সংবিধান বাতিলের দাবি তো বিজয়ী পক্ষের ছিল, ছাত্র নেতারা তো শুরু থেকে বলেছেন 72-এর সংবিধান বাতিল করে দিতে হবে। কাজেই এখন বরং বললে তো হবে না, সংবিধানের উপরে স্থান দিতে হবে, বরং তারা দাবিতেও একটা আপোষ করেছেন। বললে তো হবে না, সেটা তো প্রমাণ করে দেখাতে হবে যে কিভাবে আমরা বাতিল করব। আমরা বাতিল করলে তো আগে আমাদেরকে বাতিল হতে হবে। সংবিধানকে যদি বাতিল করতে হয় আগে এই সরকারের শপথ নেওয়ার ঘটনার পর থেকে পুরোটা বাতিল করতে হবে। আজকে আপনি একটা এক্সাম্পল ধরুন, কালকে যদি এই রোববারে যদি সুপ্রিম কোর্ট থেকে ওই রায়টা হয়ে যায় তত্ত্বাবধায়ক সরকারের পুনঃপ্রত্যাবর্তন, তাহলে তো ইন্টারিম বাতিল হয়ে যাবে, অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে, কাউকে বাতিল করতে হবে। আমি খুব গভীরভাবে লক্ষ্য রাখছি ওখানে যেসব যুক্তিতর্ক উপস্থাপন করছেন ব্যারিস্টার শিশির মনির, ব্যারিস্টার শরীফ ভুইয়া, তারা স্পষ্টতই এসব বলছেন যে এইবার আর তত্ত্বাবধায়ক হবে না, এবার যা করার অন্তর্বর্তীকালীন সরকারকেই করতে হবে। কাজে সিম্পল, কারণ তারা তো এই রায়টি হতে দেবেন না, আমরা তো জানি তো সেটা। এই রায়টি পেছাতে থাকবে, এই রায়টি ফেব্রুয়ারির পরে চলে যাবে, তাহলে তো নির্বাচন হয়েই যাবে ফেব্রুয়ারিতে যদি তারা করতে চায় তাদের মতো করে, তাহলে তো এটা আর তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আসছে না এখানে। শিশির মনির ঠিকই বলেছে, অপেক্ষা করতে হবে যে কি ঘটবে দেখার জন্য। কিন্তু ব্যারিস্টার সমর রেজাউল করিম, শেষও করতে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মানে আওয়ামী লীগের অ্যাসেসমেন্ট কি? আপনারা কি মনে করেন কবে নাগাদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন? আর আমি দেখছিলাম যে আওয়ামী লীগের এখন যে মিছিলগুলো বের হচ্ছে, সর্বশেষ যে সারা শহরে অনেকগুলো মিছিল বের হলো 35টা পয়েন্ট থেকে, তারিখটা ভুলে গেলাম, 21 তারিখ বোধহয়। তো সেদিন দেখলাম যে একটা নতুন ব্যাপার, যে ঢাকা 13 আসন ব্যানার নিয়ে মিছিলে গেছে, ঢাকা 14 আসন মিছিলে বেরিয়েছে, ফেনী মিছিলে বেরিয়েছে, এত ফেনী কত আসন জানি এরকম। মানে শেখ হাসিনা কি এখন আসন ভিত্তিক যোগাযোগ শুরু করেছেন কিনা, এবং আপনাদের উপর এরকম নির্দেশনা এসেছে কিনা? কারণ আপনি দেখেছেন কিনা মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ছড়িয়ে দেওয়া হলো যে শেখ হাসিনা মানে তিনি, এমন একটা গুজব ছড়িয়ে দেওয়া হলো যে শেখ হাসিনা নাকি মারা গেছেন মঙ্গলবার দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তখনও উনি ঝালকাঠির নেতাদের সঙ্গে আলাপ করছিলেন বলে পরে বিবিসি বাংলা খবর দিল। তো আমি জানতে চাই যে শেখ হাসিনা কি এখন আসন ভিত্তিক এক রকমের যোগাযোগ শুরু করেছেন কিনা, এবং তারই ফলশ্রুতিতে আসনের ব্যানার নিয়ে নেতাকর্মীদের মিছিল শুরু হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, নেত্রী সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে পৃথক পৃথকভাবে কথা বলেছেন। এখন নির্বাচনী এলাকা ভিত্তিক কথা বলা শুরু করেছেন, কারণ ওই এলাকার মানুষরা কেমন আছে, তাদের কি করণীয়, মানুষের পাশে দাঁড়াতে হবে, যারা অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে, কারাগারে আছে, তাদের জন্য কি করণীয়, দলকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, আবার সুসংগঠিত হওয়া, আমাদের ভুল ত্রুটি থাকলে সেগুলো শুধরে নিয়ে মানুষের কাছে দাঁড়ানো, সেই সব বিষয়গুলো নিয়ে প্রতিটি নির্বাচনী এলাকা ভিত্তিক কথা বলা তিনি শুরু করেছেন। একটা বিষয় আমি মঞ্জুল হক ভাইয়ের সঙ্গে একটু সাপ্লিমেন্ট করি। দেখুন, বিপ্লবী সরকার বলবেন, ডক্টর ইউনূস বিশ্ব দরবারে তো পরিচয় করিয়ে দিয়েছেন যে মাহফুজ সাহেব হচ্ছেন মাস্টার মাইন্ড। তো এই মাহফুজ সাহেবই ইন্টারভিউ দিয়ে বলছেন যে শেখ হাসিনাকে উচ্ছেদ করাটা এটা একটা রেজিম চেঞ্জ ছিল, এটা একটা কনস্পিরেসি ছিল, এটা কোনো বিপ্লব ছিল না। তো যিনি মাস্টার মাইন্ড তিনি বলতেছেন এটা রেজিম চেঞ্জ ছিল, এটা একটা কনস্পিরেসি ছিল, ষড়যন্ত্র ছিল, এটা কোনো বিপ্লব ছিল না। তো ওনাদের মুখপাত্র যিনি, প্রধান যিনি, তিনিই বলতেছেন এইটা। ফলে এটাকে বিপ্লব বলার সুযোগ নাই। আর একটা বিষয় আমাদের একটু মনে রাখতে হবে, একটি সরকার ক্ষমতায় থাকা অবস্থায়, অর্থাৎ শেখ হাসিনা গণভবনে সরকারের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তারই সরকারের অধীনস্থ সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে লাহি আকবরকে দায়িত্ব দিলেন রাজনৈতিক নেতাদের ডাকতে।
এবং সেখানে নিষিদ্ধ ঘোষিত একটি দলের আমিরে শরিয়ত সহ সবাইকে ডেকে আর একটি সরকার গঠনের পরিকল্পনায় গেলেন। এখন আমরা যদি আইনানুগ অবস্থাটা ধরি, একটি সরকার থাকা অবস্থায় আর একটি সরকার গঠন করার উদ্যোগ নিতে রাষ্ট্র সেনাপ্রধান পারেন কিনা? অ্যাবসলিউটলি পারেন না। যদি তিনি করে থাকেন, যেটা তিনি নিজেই বলছেন যে করছেন এবং ফজলে ইলাহি আকবর বলছেন, তাহলে কার পরামর্শে, কার বুদ্ধিতে, কার নির্দেশে, কোন আইনে তিনি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আর একটা চিফ এক্সিকিউটিভ করার প্রক্রিয়া তিনি শুরু করলেন? হোয়ার ইজ দ্যাট অথরিটি? এই অথরিটিটাও তাকে টুডে অর টুমরো একদিন কিন্তু তাকে এক্সপ্লেইন করতে হবে। কারণ আরেকজনকে ধরুন, শেখ হাসিনা বিদেশে যায় না, গণভবনে আছেন, খুব সুরক্ষিত পাহাড়ে আছেন। ওয়াকার সাহেব আরেকটা সরকার গঠন করলেন, তাহলে কোন সরকারের অধীনে দেশ চলবে? এই বিষয়টাও ওয়াকারুজ্জামানের কিন্তু রেসপন্সিবিলিটি, টুডে অর টুমরো তাকে বলতে হবে। মঞ্জুর হক সাহেব ক্লিয়ার করে বলছেন যে উনি দায়িত্ব নিয়েছিলেন, যে আমি দায়িত্ব নিয়েছি। উনি দায়িত্ব না মানে কি? সেনাবাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনীর প্রধান, তিনি দায়িত্ব নিয়েছেন। তিনি কি করেছেন? তার যে কমান্ডার, অফিসিয়াল কমান্ডার, তার কমান্ডার তো প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীকে শেখ হাসিনা। উনি শেখ হাসিনার কমান্ড শোনেন নাই, উনি কমান্ড শুনছেন ইকবাল করিম ভুইয়া সহ অন্যান্যদের। অর্থাৎ যারা নিষিদ্ধ, যারা ক্যান্টনমেন্টের বাইরে, তাদের কমান্ড শুনে উনি ওনার অথরিটির কমান্ড ভঙ্গ করছেন। সেনাবাহিনীতে নিয়ম কি? তার যারা সুপিরিয়র অথরিটি তার কমান্ড ফলো করবেন, উনি সেটা করেননি। আর একটা বিষয় মনে করে দিই, 1978 এবং 1987 সম্ভবত, বছরটা ভুল যদি না হয়ে থাকে, আয়াতুল্লাহ খোমেনি এবং অং সান সুকি এরা দেশের বাইরে ছিল, তখন কিন্তু এরা প্রবাসে। এই প্রবাসীদের ইন্টারভিউ নিয়েছিল কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম। আর একটা ইন্টারভিউ নিয়েছিল পিএলও প্রধান ইয়াসির আরাফাতের। ইতিহাসে রেকর্ড ব্রেক এই তিনজন প্রবাসী ব্যক্তির গুরুত্বপূর্ণ ইন্টারভিউ নেওয়ার পরে এই তিনও ব্যক্তি কিন্তু স্ব দেশে ফিরে এসেছিলেন, সরকার গঠন করেছিলেন। ওরা ইন্টারভিউ তখনই নেয় যাকে ওরা মনে করে যে এই কমিউনিটির জন্য বা এই দেশের জন্য বা এই জাতির জন্য উনি হচ্ছেন মোস্ট ইম্পর্টেন্ট, ফলে তার ইন্টারভিউ ওরা নেয়। শেখ হাসিনার ইন্টারভিউর ভিতরে আপনি যদি দেখেন 5 থেকে 6টা উল্লেখযোগ্য জায়গা আছে। তিনি ঘটে যাওয়া ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন, সমবেদনা জানিয়েছেন। তিনি ক্ষমতায় থাকা অবস্থায় সেই আবু সাইদের পরিবারকে ডেকে নিয়ে সান্ত্বনা দেন, হসপিটালে যান, আর্থিক ক্ষয়ক্ষতি দেন, বিচারের জন্য একটা ইনকোয়ারি কমিশন গঠন করেন। উনি সর্বত্র যেখানে যেটা হয়েছে রাষ্ট্রীয়ভাবে সেটাকে কিভাবে রিপেয়ার করা যায় সে পদক্ষেপ নিয়েছিলেন। উনি কোনো হার্শ ডিসিশনে যান নাই। অ্যারেস্টেড লোকদেরকে বেল দেওয়ার জন্য, ছেড়ে দেওয়ার জন্য বলছিলেন, এবং আর কাউকে গ্রেপ্তার যাতে না করা হয় সেটা বলছিলেন। হসপিটালে যারা ইনজুর্ড তাদের কাছে গিয়ে উনি দাঁড়িয়েছিলেন। ফলে ওনার জায়গা থেকে কিন্তু কোনো ত্রুটি ছিল না। আর আওয়ামী লীগের যে প্রশ্নটা আপনি করেছেন, আওয়ামী লীগ একটা মহিরুহের মতো, ফিনিক্স পাখির মতো একটি আদর্শিক জায়গায় দাঁড়িয়ে আছে। আওয়ামী লীগ বিশ্বাস করে আওয়ামী লীগের প্রতিটি কর্নারে, দেশের প্রতিটি জায়গায় মানুষ আছে এবং তারা সবাই সক্রিয় আছে। এখন বাইরে ধরেন নোটিশ দিয়ে বলছে আওয়ামী লীগের কার্যক্রম চলবে না। এখন আমি আওয়ামী লীগকে ভালোবাসি, গ্রামে রহিমউদ্দিন আওয়ামী লীগকে ভালোবাসে, শ্যামল পোদ্দার ভালোবাসে। তার মনের উপর কি ইনজাংশন দেওয়া যাবে? কয় কোটি লোকের মনের উপর ইনজাংশন দেওয়া যাবে? আপনার নিশ্চয়ই নোটিশে আছে, ব্র্যাক ইউনিভার্সিটির একটা ইনস্টিটিউট একটা সার্ভে করে বলছে বিএনপি কে চায় 12%, জামাতকে চায় 10%, এলসিপি কে চায় 2%, আর আওয়ামী লীগের নিষিদ্ধ ইলেকশন করতে পারবে না। এত তো সত্ত্বেও তাদের 7+ এবং 14% বলছে কাকে ভোট দেবো এখন মুখ খুলবো না। তো মুখ খুলতে চায় না কারা? যারা ভীত সন্ত্রস্ত, যদি আমি পরিচয় দেওয়া আওয়ামী লীগ তাহলে ফ্যাসিস্ট বলে হামলা করবে। আর 48% লোক বলছে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। তাহলে 62% লোকের ভিউজের বাইরে গিয়ে একটা নির্বাচন করবে, দেশের মানুষ এই নির্বাচন হতে দেবে না। আওয়ামী লীগের এক্সপেকটেশন ভোট আসুক, ভোটের মধ্য থেকে যারা হবার তারা হয়ে যাবে। কোনোভাবেই আওয়ামী লীগ ফোর্স করে ক্ষমতায় যেতে চায় না। নেত্রী যেমন বলছেন সরকারে যেতে পারি, বিরোধী দলে থাকতে পারি, যেখানে থাকবো সেখানে করব। ৭৬ বছরের আওয়ামী লীগ কতদিন ক্ষমতায় ছিল? আর অনেকেই কিন্তু ক্ষমতায় এসে দল তৈরি করছে। ফলে সেই হিসাবটা যদি বানানো হয়, শেখ হাসিনার রাজনৈতিক অভিজ্ঞতা কিন্তু প্রায় 55 বছর। আওয়ামী লীগের সভাপতি হিসাবে তো 44 বছর আছেন, দল হিসাবে ৭৬ বছর, আর আওয়ামী লীগের নেত্রী হিসাবে শেখ হাসিনা 55 বছর।
আর প্রতিটি গ্রামগঞ্জে সর্বত্র আওয়ামী লীগ আছে। ফলে আমাদের বিশ্বাস আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো কিছু হবে না। যদি কেউ কিছু করতে চায় সেটা 1996 সালের 15ই ফেব্রুয়ারির মতো হতে পারে, এরশাদ সাহেবের ওই বানোয়াট ইলেকশনের মতো হতে পারে। মানুষের কনসেন্টের বাইরে গিয়ে যদি কোনো ইলেকশন করতে চায় তারা টিকবে না। ওই যারা এখন বলে এই বাংলাদেশ গোলাম আজমের বাংলাদেশ, এই বাংলাদেশ নিজামীর বাংলাদেশ, এই স্লোগান যারা দেয়, এদের শক্তিশালী লোকরা কিন্তু বঙ্গবন্ধুকে খুন করে দাম্ভিকতা দেখিয়েছিল, তারা কিন্তু টিকতে পারে নাই। গোলাম আজম কিন্তু পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করে তার আহ্বায়ক হয়েছিলেন, 7 বার সৌদি রাজাকে বলছিলেন বন্ধ করতে, পারেন নাই। শেষ করব। অনেক ধন্যবাদ ব্যারিস্টার সমর রেজাউল করিম। মঞ্জুরুল হক, আপনাকে দিয়ে শেষ করি যে দুটো প্রশ্ন, যে এক, ইউনূস সরকার সত্যি নির্বাচন চায়, মানে আওয়ামী লীগ অংশ না নিলে নির্বাচন হবে না, সেই পরিস্থিতিকে আওয়ামী লীগ দেখার সুযোগ পাবে? আর আমার আসলে কালও শেখ হাসিনার সাক্ষাৎকার করে যে কৌতূহল জেগেছিল, ব্যারিস্টার সমর রেজাউল করিম খুব তীব্র ভাষায় বললেন যে এটাকে একটা সামরিক কু হিসাবে ব্যাখ্যা করলেন, কিন্তু শেখ হাসিনা একে ভায়োলেন্ট ইনসারেকশন বললেন, সহিংস অভ্যুত্থান বললেন। কিন্তু কই, তিনি সামরিক অভ্যুত্থানের কথা বললেন না তো। ধন্যবাদ। আমি এই যে বিষয়টি রেজাউল ভাই বলেননি, আমি সেই বিষয়টি দিয়ে আগে শুরু করি। নির্বাচনের বিষয়টি, ধরুন যে শেখ হাসিনা আমাদের মহামান্য প্রেসিডেন্টের বিবৃতি বলে আমরা এখনো পর্যন্ত জানি যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র প্রদান করেননি। এটা আমরা এখন পর্যন্ত জানি, প্রমাণিত হয়নি যে শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়েছে। সুতরাং অফিসিয়ালি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। খেয়াল করে দেখবেন যে রয়টার্সের যে আপনার খবরটি, সেখানে বাংলাদেশ শেখ হাসিনা বলা হচ্ছে, এবং শেখ হাসিনার অনেক ছবি থাকতেও তার পাসপোর্ট সাইজের ছবি ছিল, তার 24শে জুলাইয়ের সময়কার ছবি ছিল, উদ্বিগ্ন হওয়ার ছবি ছিল, সব ছবি বাদ দিয়ে তিনি গার্ড অফ অনার নিচ্ছেন চীনের একটি চৌকস বাহিনীর কাছ থেকে। সেই ছবিটি তারা কিন্তু ছেপেছে। এই দুটো বিষয় কিন্তু খুব সিগনিফিকেন্ট, যে আপনি কাকে কি হিসাবে সম্বোধন করছেন এবং আপনি তার পরিচয় যখন দিচ্ছেন সেইটার চেহারাটা কেমন। তো তাই যদি হয়, আওয়ামী লীগ যদি বিশ্বাস করে যে শেখ হাসিনা ওই দিন পদত্যাগপত্র জমা দেননি, পদত্যাগ করেননি, এমনকি তার যে নিয়োগপত্র হবে, ও প্রধানমন্ত্রী কিন্তু একটা নিয়োগপত্র থাকে সংসদ থেকে, সেই নিয়োগপত্রটাও কিন্তু তিনি সুটকেসে করে নিতে বলেননি ওই দ্রুততম সময়ের ভেতরে, সেটি তার কাছে আছে। সুতরাং এই নির্বাচনে আওয়ামী লীগের যাওয়াটা কৌশলগতভাবে ভুল হবে। এই নির্বাচনকে আওয়ামী লীগকে ধরে নিতে হবে। আমি একজন জিওপলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে এটা বলতে পারি, যে আমি ভূ রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমার যেটা মনে হয় যে এই নির্বাচন সুষ্ঠু হলো না খারাপ হলো না ভালো হলো, এটা বিবেচনায় না এনে আওয়ামী লীগের এই নির্বাচন টোটালি বয়কট করা উচিত। কারণ আওয়ামী লীগ যদি মনে করে শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে টিকে আছেন অফিসে, তাহলে তিনি যদি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন, প্রধানমন্ত্রী হিসাবে প্রত্যাবর্তন করতে পারেন। এরপর তিনি এসে 6 মাস 5 মাস 3 মাস যে কোনো সময়ের ভিতরে একটি নির্বাচন দিতে পারেন, এবং সেই নির্বাচনটা যেন তার 14, 18 এবং 24-এর মতো নির্বাচন না হয়, এই ব্যাপারটায় তিনি বিশ্বকে ইনশিওর করতে পারেন যে আমাদের এইবারকার নির্বাচনটা ওই রকম নির্বাচন হবে না। তাই যদি হয় তাহলে বাংলাদেশে একটা ফেয়ার একটা ইলেকশন বা গণতন্ত্র আমরা যেসব স্বপ্ন দেখি এগুলো একটা হতে পারে। আর আপনি যে প্রশ্নটি করছিলেন আরেকবার করবেন প্লিজ। যে আমি আসলে জিজ্ঞেস করেছিলাম যে শেষ করব, আমি জিজ্ঞেস করেছিলাম ভায়োলেন্ট ইনসারেকশন বললেন, সামরিক কূ তো বললেন না শেখ হাসিনা। না, শেখ হাসিনা সাময়িক কূ কখনোই বলেননি। শেখ হাসিনা সাময়িক কূ কখনোই বলেননি, কারণ টেকনিক্যাল কিছু বিষয় আছে যে বিষয়টি আমরা এখানে আলোচনা করতে পারি না, শেখ হাসিনাও বলতে পারেন না, আমাদের পত্র পত্রিকায়ও আসতে পারে না। সেটি হলো যে ভিন্ন ভিন্ন মত আছে। কেউ কেউ বলেন যে তিনি যখন যান তখন সেনাপ্রধান একটা বৈঠক করছিলেন, তিনি জানেনই না, তিনি নাকি পরে বলেছিলেন যে স্যার আমার উপরে বিশ্বাস রাখতে পারলেন না। আর আরেকটি মত আছে যে তিনি নিজেই অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। কারণ সেনাবাহিনীর কোনো পক্ষ থেকে যদি অ্যারেঞ্জ করে না দেওয়া হয় তাহলে সেনা হেলিকপ্টার, সেই হেলিকপ্টার থেকে নেমে আরেকটি বিমান, এই সব কিছু হয় না। তো সুতরাং আমি যাদের সহায়তায় দেশ ছেড়ে চলে এসেছি
তারা আমাকে উচ্ছেদ করেছে, এই বক্তব্যটা আসলে তো বুদ্ধিমানের বক্তব্য না, এই বক্তব্যটা তো হতে পারে না। আর সেনা অভ্যুত্থানের যে বক্তব্য যদি হয়, তাহলে সেনা অভ্যুত্থান কখনোই ডক্টর ইউনূসকে ফ্রান্স থেকে ডেকে এনে বসাবে না, কারণ তাদের নিজেদের বসার মতন বহু যোগ্য লোক আছে। আর সেনা অভ্যুত্থান বসিয়েছে না 2007-এর 1/11 সময় তো ডক্টর মোহাম্মদ ইউনূসের দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, কয়েক দফা গেছেন মঈনুদ্দিনের লোক এবং মঈনুদ্দিন নিজেও, সেটা উনি যে শর্ত দিয়েছিলেন সেই শর্ত তো মানার মতো শর্ত না, উনি লং টার্মে চেয়েছিলেন। দীর্ঘ সময় ধরে শান্তিরক্ষী মিশনের জন্যই নিজেরা বসতে চায় না, কাউকে বসাতে চায় বটে। হবে যতদিন শেখ হাসিনা না বলবেন সামরিক কূট ছিল কি ছিল না, ততদিন মনে হয় এই আলোচনা চলবে। অসংখ্য ধন্যবাদ।